হ্যালো এভরিওয়ান, আমি সম্ভাবনা। আর আজকে আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা এর আগের দিন যেটা করেছিলাম, আমরা পদার্থের কঠিন অবস্থা সেই পদার্থের কঠিন অবস্থার উপরে আমরা কিছু এমসিকিউ কোয়েশ্চেন্স ডিসকাস করেছিলাম, যে কোয়েশ্চেন গুলো তোমাদের পরীক্ষার পার্সপেক্টিভে খুবই ইম্পর্টেন্ট। আর সেই রিলেটেড আমরা কিছু কনসেপ্টও শিখেছিলাম। ঠিক আছে। তো আজকে আমরা যেটা করব, তোমাদের পদার্থের অবস্থার মধ্যে দুটো পার্ট আছে। একটা পার্ট কি, একটা পার্ট হচ্ছে কঠিন, আর আরেকটা পার্ট হচ্ছে গ্যাসীয় পার্ট, রাইট? তো আমরা কঠিন পার্টটা আগের দিন শেষ করেছি। আজকে আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা গ্যাসীয় অবস্থা, যেটা পদার্থের যেটা গ্যাসীয় স্টেট, সেই গ্যাসীয় স্টেটের উপরে আমরা কিছু কোয়েশ্চেন সলভ করব। ঠিক আছে। ওকে। তো স্টার্ট করার আগেই বলে রাখি, তোমরা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে, যাতে যে কোনো ধরনের নোটিফিকেশন আপডেট তোমরা যেন খুব ইজিলি পেয়ে যেতে পারো। আর তোমাদের প্রিপারেশন যেন পরীক্ষার জন্য খুবই ভালো মতো করে হতে পারে। আচ্ছা। তো আরেকটা কথা, যে আজকে যে কোয়েশ্চেন গুলো আমরা করবো, যে জিনিসগুলো আমরা ডিসকাস করবো, এগুলো কিন্তু খুব প্র্যাকটিসের জিনিস। তো সেই জন্য তোমাদেরকে কি করতে হবে, তোমরা একটা খাতা পেন নিয়ে বসো। খালি আজকের ক্লাসের জন্য না, এটা প্রত্যেকটা ক্লাসের জন্যই খুব ইম্পর্টেন্ট। যেই কোয়েশ্চেন গুলো আমি সলভ করব সেগুলো আমি একাই সলভ করব না, তোমরা আর আমরা একসাথেই কোয়েশ্চেন গুলো সলভ করবো, যাতে আমাদের ক্ল্যারিটিটা বেশি হয়। মানে যদি কোথাও কোনো রকম কোনো কোয়েশ্চেনে কোনো ডাউট থাকে বা কিছু, তোমরা কমেন্টে জিজ্ঞেস করতে পারো, আমি ডেফিনেটলি চেষ্টা করবো সেগুলোর আনসার দিয়ে দেওয়ার। ওকে। তো আমাদের ফার্স্ট যে কোয়েশ্চেনটা, সেটা বলেছে যে ওজনে CH4, একটা CH4 হচ্ছে মিথেন আর হাইড্রোজেন গ্যাস একটা ফাঁকা পাত্রের মধ্যে যদি 25 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় মেশানো হয়, তাহলে সামগ্রিক চাপের কত অংশ হাইড্রোজেন দ্বারা হবে তা বলতে হবে। মানে আমাদের একটা পাত্র দিয়েছে। এবার এই পাত্রের মধ্যে কি আছে, এই পাত্রের মধ্যে যেমন CH4 আছে, তেমনি কি আছে, তেমনি হচ্ছে H2O আছে, তাই তো? এবার আমাদের বলেছে কি, যে CH4 এর যে ওজন আর H2 এর যে ওজন, সেই ওজন দুটো কি আছে, সেম আছে। এই ওজন দুটো কি আছে, সমান আছে। তাহলে এই যে এর মধ্যে দুটো গ্যাস আছে, একটা আছে হচ্ছে আমাদের H2, আর একটা কি আছে, আরেকটা আছে হলো CH4। তো এই দুটো গ্যাস যে আছে, এর মধ্যে আমাদের বলেছে যে H2, এই গ্যাসগুলোর মধ্যে H2 এর চাপ কতটা দেয়। গ্যাস তো একটা চাপ দিচ্ছে, তাই না, পাত্রের দেওয়ালে। তো H2টা কতটা চাপ দিচ্ছে, এটা হচ্ছে আমাদেরকে বের করতে হবে। আচ্ছা। এবার দুটো গ্যাস বা দুয়ের বেশি গ্যাস যখন কোনো একটা পাত্রের মধ্যে তুমি বলছো যে মিশিয়ে রাখা হয়েছে, আর সেখান থেকে আমরা বলছি যে একটা গ্যাস কতটা চাপ দিচ্ছে, সেখান থেকে যে কনসেপ্টটা আমাদের আসে সেটা হচ্ছে অংশ চাপ। সেটা কি, সেটা হচ্ছে অংশ চাপ। আচ্ছা, অংশচাপ কাকে বলে? যেটা আমরা বললাম, যে ধরো এই একটা পাত্র আছে, এই পাত্রের মধ্যে দুটো গ্যাস আছে, দুয়ের বেশিও থাকতে পারে, রাইট? দুয়ের বেশি বা দুটো, মিনিমাম দুটো, কারণ একটা থাকলে তো সেটা সেই গ্যাসেরই চাপ হয়ে যাবে, সেখানে অংশের তো কোনো গল্প আসছে না। তো যদি দুই বা দুইয়ের অধিক গ্যাস কোনো একটা পাত্রের মধ্যে মিশে থাকে, এবার ধরো দুইয়ের বেশি গ্যাস তো মিশে আছে, এবার সেই সেম কন্ডিশনে যদি যে কোনো একটা গ্যাস থাকে, মানে H2 আর CH4 আছে, তাহলে যদি সেই অবস্থায় খালি H2 থাকে, তাহলে এই একই অবস্থায় H2, শুধু H2 থাকলে সেই পাত্রের উপরে কতটা চাপ দেবে, সেটাকে আমরা বলি হচ্ছে অংশ চাপ। মানে কি, দুই বা তার বেশি পরিমাণ কোনো গ্যাস একটা পাত্রের মধ্যে থাকে, তো সেই পাত্রের গায়ে সেই গ্যাসগুলো একটা চাপ দিচ্ছে। তো সেই দুটো গ্যাসের মধ্যে বা দুইয়ের বেশি গ্যাসের মধ্যে যদি সেই সেম কন্ডিশনে আমরা যে কোনো একটা গ্যাস রাখি, সেই গ্যাসটা সেই পাত্রের দেওয়ালে যে চাপ প্রয়োগ করবে, সেটাকে আমরা কি বলবো, সেটাকে আমরা বলবো সেই গ্যাসটার আংশিক চাপ বা অংশ চাপ। বোঝা গেল? সেটাকে আমরা কি বলবো, সেই গ্যাসটার অংশ চাপ বা আংশিক চাপ। ঠিক আছে। কিন্তু এখানে যেটা একটা গিভেন কন্ডিশন কি, যে গ্যাসগুলো আমরা এখানে একসাথে রাখছি, সেই গ্যাসগুলো পরস্পরের সাথে বিক্রিয়া করবে না। সেই গ্যাসগুলো কি করবে না, পরস্পরের সাথে বিক্রিয়া করবে না। তাহলে যদি আমরা এটা ডেফিনেশন লিখি, তাহলে কি হবে, যে একটি পাত্রে পরস্পরের সাথে বিক্রিয়া করে না।
এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, কারণ বিক্রিয়া করলে তো জিনিসগুলো একই রকম থাকবে না। ধরো এ আর বি নিচ্ছে, এবার এ আর বি বিক্রিয়া করে তোমার এ বি গঠন করে দিচ্ছে, তাহলে তখন আমরা চাপটা কার জন্য পাবো? এ বির জন্য পাবো, না এর জন্য পাবো না বির জন্য পাবো। সেজন্য আমরা সবসময় এরকম দুটো গ্যাসকে নিয়ে বা এরকম দুটো কম্পাউন্ডকে নিয়ে আংশিক চাপের কথা আমরা স্পেসিফিক্যালি গ্যাসকে নিয়েই বলে থাকি। কিছু কিছু ক্ষেত্রে সেটা পরবর্তীতে তোমরা দেখবে তরলের ক্ষেত্রেও কিছু কিছু ক্ষেত্রে অ্যাপ্লিকেবল হয়, কিন্তু এখন যেহেতু আমরা গ্যাস নিয়ে ডিল করছি ওই জন্য আমরা খালি গ্যাসীয় স্টেটের কথাই বলবো। তো তখন কি হবে, ওরা যদি বিক্রিয়া করে দেয়, তো বিক্রিয়া করলে জিনিসটা কি, যেটা আমরা বের করতে চাচ্ছি সেটা বের করাটা টাফ হয়ে যায়। সেই জন্য সবসময় আমরা এমন দুটো গ্যাসই নেব, বা দুয়ের অধিক গ্যাস আমরা এমনই নেব যেগুলো নিজেদের মধ্যে কখনোই বিক্রিয়া করবে না, পরস্পরের সাথে বিক্রিয়া করে না, এমন দুই বা ততোধিক গ্যাসের মিশ্রণে একটি গ্যাস একা অবস্থায় পাত্রে যে চাপ প্রয়োগ করে তাকে সেই গ্যাসের আংশিক চাপ বলে। বোঝা গেল? তাহলে এটা হচ্ছে আমাদের আংশিক চাপ। তা আংশিক চাপের কনসেপ্টে আমরা এই কোশ্চেনটাকে কিরকম করে সলভ করব? এখানে আংশিক চাপ পড়ার মানে আংশিক চাপের পড়তে গিয়ে এখানে আমরা একটা সূত্র পড়ি, সেটা হচ্ছে ডাল্টনের সূত্র। কার সূত্র? ডাল্টনের সূত্র। বিজ্ঞানী ডাল্টন কি বললেন, যে ধরো তোমার, যেটা আমরা একটু আগে বলছিলাম, যে কোনো একটা যখন আমাদের হচ্ছে একটা পাত্রের মধ্যে দুই বা তার বেশি পরিমাণ যখন আমাদের কোনো গ্যাস হচ্ছে, কোনোগুলো গ্যাস মেশানো আছে, সেই গ্যাসগুলো কি হচ্ছে, সেই গ্যাসগুলো হচ্ছে নিজেদের মধ্যে বিক্রিয়া করে না, নিজেদের মধ্যে বিক্রিয়া করে না। তাহলে এরকম একটা অবস্থায় সেই প্রত্যেকটা গ্যাস, যেমন ধরো যদি আমি বলি যে এই একটা কন্টেনারের মধ্যে এ গ্যাস আছে, বি গ্যাস আছে, সি গ্যাস আছে, তাহলে এই অবস্থায় যেখানে এখানে এ গ্যাস আছে, বি গ্যাস আছে, সি গ্যাস আছে, তাহলে আমাদের যদি আমরা বলি যে এ গ্যাসের যেটা আংশিক চাপ সেটা পি এ, বি এর যেটা আংশিক চাপ সেটা পিবি, আর সি এর যেটা আংশিক চাপ সেটা পিসি, আর এই টোটালটার যেটা মোট চাপ, মোট চাপ যদি আমরা ধরি পিটি হয়, তাহলে ডাল্টন তার সূত্রে কি বললেন, যে একটা কোনো পাত্রের মধ্যে যদি আমরা দুই বা ততোধিক গ্যাস একসাথে মেশাই, তো সেই প্রত্যেকটা গ্যাসে যেই আমরা ইন্ডিভিজুয়াল আংশিক চাপগুলো পাবো, প্রত্যেকটা গ্যাসের ইন্ডিভিজুয়াল আংশিক চাপগুলোকে যদি আমরা যোগ করি, তাহলে আমরা কি পাবো, আমরা সেই গোটা সিস্টেমটার মোট চাপ পাবো। তাহলে পিটি ইকুয়ালস টু তিনি কি বললেন, পিটি ইকুয়ালস টু তিনি বললেন পিএ পিবি পিসি। যদি আরো গ্যাস থাকে তাহলে সেটা প্লাস দিয়ে ডট 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 দিয়ে এরকম করে আসতেই থাকবে আসতেই থাকবে। তো এই জিনিসটাকে কি বলা হয়, এই জিনিসটাকে বলা হয় হচ্ছে ডাল্টনের সূত্র। এটাকে বলা হয় হচ্ছে ডাল্টনের সূত্র। ঠিক আছে, বোঝা গেল কথাটা? তো আমরা যে ডাল্টনের সূত্র পড়লাম, তার মানে আমাদের এই যে সিস্টেমটা আমাদেরকে বলছে, এই যে সিস্টেমটা আমাদেরকে বলছে যেখানে আমাদের CH4 আছে আর H2 আছে, আর সেখান থেকে আমাদেরকে খালি H2 দ্বারা যেই চাপটা, সেই চাপটা বের করতে বলছে, তার মানে কি আমাদের H2 র আংশিক চাপ বা অংশ চাপ বের করতে বলছে, তাই না? আমাদের H2 র আংশিক চাপ বা অংশ চাপই আমাদেরকে এখানে চেয়েছে। তো আমাদেরকে কি করতে হবে, আমাদেরকে সেটাকেই হচ্ছে এখন বের করতে হবে। তো আমরা দেখি সেই জিনিসটাকে আমরা কিরকম করে বের করবো।
সেটা আমরা বের বের করবো, সেটাকে আমরা কিরকম করবো। আচ্ছা, তোমাদেরকে ফার্স্টেই কি বলেছে যে আমাদের যেটা ওজন আছে তোমার, সেই CH4 আর H2 এই দুটোর ওজনটা আমাদের কি, এই দুটোর ওজনটা হচ্ছে আমাদের সেম আছে, তাই না? এই দুটোর ওজনটা আমাদের সেম আছে। তো এবার আমাদেরকে বলেছে যে এদের যদি আমরা একসাথে মেশাই, তাহলে মেশালে H2 দ্বারা যেই চাপটা আমাদের সৃষ্টি হবে, সেই চাপটা কত হবে। ঠিক আছে, তো চলো করি। এবার এখানে দেখো, এখানে আমাদের আরেকটা জিনিস একটুখানি অল্প করে ছোট্ট করে জানতে হবে। জিনিসটা যখন আমরা পরে কোয়েশ্চেন গুলো করবো, আমরা আরো ভালো করে জানবো। সেটাকে বলে হচ্ছে আদর্শ গ্যাসের সূত্র। সেটাকে বলে হচ্ছে আদর্শ গ্যাসের সূত্র। সেই আদর্শ গ্যাসের সূত্রটা কি হয়? আদর্শ গ্যাসের সূত্র হয় হচ্ছে পি ভি ইকুয়ালস টু এন আর টি। পি হচ্ছে প্রেসার, ভি হচ্ছে ভলিউম মানে আয়তন, এন যেটা, এনটা হচ্ছে আমাদের অণুর সংখ্যা, আর যেটা, আর হচ্ছে একটা কনস্ট্যান্ট, যেটাকে হচ্ছে তোমার আমরা পরে আরেকটুখানি করবো, আর টিটা হচ্ছে টেম্পারেচার। তো এখান থেকে আমাদেরকে কি বলেছে, পিভি ইকুয়ালস টু এন আর টি। ঠিক আছে, আচ্ছা। এবার আমাদেরকে কোয়েশ্চেন যেটা দিয়েছে যে তোমার সম ওজনের, মানে আমাদের ওজনটা যদি সেম, আমাদের ওজনটা সেম বলে দিয়েছে, তাহলে আমাদেরকে বলেছে যে সম ওজনের CH4 আর H2 গ্যাস যদি আমরা একটা ফাঁকা পাত্রের মধ্যে 25 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় মেশাই, তাহলে সামগ্রিক চাপের কত অংশ হচ্ছে হাইড্রোজেন হবে। আচ্ছা, তাহলে আমাদেরকে প্রথমে যেটা বের করতে হবে যে সামগ্রিক যে আমাদের চাপটা, সেই পিটিটা কত। তাহলে সেই পিটা আমাদের কি হবে, যেই চাপটা আমরা পাবো CH4 এর জন্য সেটা, আর যেই চাপটা আমরা পাবো H2 এর জন্য সেটা। তাহলে আমরা এখান থেকে কি দেখলাম, আমরা দেখলাম পিভি ইকুয়ালস টু এনআরটি। তাহলে পি ইকুয়ালস টু আমাদের কি হয়, পি ইকুয়ালস টু আমাদের হবে হচ্ছে এনআরটি বাই ভি, এনআরটি বাই ভি। তাহলে এটাই আমাদের হবে। তাহলে এখানে আমরা লিখি, আমরা এখানে লিখছি তাহলে V of CH4 by, না, V তো উপরে হচ্ছে না, তাই না? ভিটা তো নিচে হয়ে যাবে, নিচে হবে। আচ্ছা, তাহলে এখানে আমরা লিখবো হচ্ছে এন, যেটা আমাদেরকে এনটা বলেছে কি, এনটা হচ্ছে তোমার মানে আমাদের ভলিউমটা বলে দিয়েছে যে হচ্ছে তোমার মানে ওজনটা দুটোর সমান, আর একই পাত্রের মধ্যে আছে, তাই না? তাহলে এখানে আমরা কি লিখছি যে এন অফ CH4 ইন্টু আর, আরটা তো কনস্ট্যান্ট, আর টিটাও এখানে হচ্ছে আমাদের কি আছে, কনস্ট্যান্ট আছে। আর এখানে কি হচ্ছে, ভি অফ CH4। এবার এটার সাথে আমাদের কি যোগ হচ্ছে, এটার সাথে আমাদের যোগ হচ্ছে হলো এন অফ H2, তার সাথে আর ইন্টু টি বাই ভি অফ H2। আচ্ছা, এবার দেখো এখানে আর আর টি, আর এখানকার আর আর টি, এই আর আর টি, আর আর টি কি আছে, এখানে টোটাল আমাদের যে প্রেসারটা বেরোবে, সেই টোটাল প্রেসারের মধ্যে আমাদের কি হবে, তাহলে এন আর টি বাই ভি টোটাল। তাহলে এখানে আরটি আরটি এগুলো কি হচ্ছে, আরটি আরটি আমাদের এখানে কেটে যাবে। তো আরটিটাকে নিয়ে আমাদেরকে এখানে, তো আরটি কে নিয়ে এখানে আমাদের চাপ খাওয়ার দরকার নেই। আর যেহেতু আমাদের পাত্রের ভলিউমটা সেম, সেজন্য ভিটাও এখানে কি হয়ে যাবে, সেম। তাহলে আমাদের এখানে আর টি আর হচ্ছে ভি, এগুলো কি আছে, এগুলো কনস্ট্যান্ট আছে। তাহলে আমরা কাকে নিয়ে খালি ডিল করবো, এখানে আমরা খালি ডিল করবো হচ্ছে এন কে নিয়ে, তাই না? তো এবার CH4 এর এন, আর আমাদের যেটা H2 আছে সেটার এন। তাহলে এখান থেকে এবার আমাদেরকে কি বের করতে হবে, আমাদেরকে হচ্ছে মোল সংখ্যাটা এখানে আমাদেরকে কাউন্ট করতে হবে। তো আমাদেরকে কি বলেছে যে আমাদের CH4 এর যত মোল আমাদের মানে ওজনটা যেটা আছে, আমাদের ওজনটা কি সেম আছে, আমাদের CH4 এর ওজন আর H2 এর ওজন হচ্ছে সেম আছে। তো আমরা যদি এটার ওজনটাকে এটার আণবিক ওজন দিয়ে ভাগ করি, তাহলে আমরা তখন কি পেয়ে যাব, আমরা এটার মোল সংখ্যা পেয়ে যাব। তো ধরলাম আমরা দুটোই এন সংখ্যক আছে, তাই না? তাহলে এন আছে, আর CH4 কতটা আছে, CH4 এর সি এর আণবিক গুরুত্ব হচ্ছে 12, আর চারটা হাইড্রোজেন আছে এক করে, মানে 1 × 4। আচ্ছা, আর কি, আর এখানে আমাদের হাইড্রোজেন আর যেহেতু
মানে তোমার মিথেনের ওজনটা সেম আছে, তাহলে আমরা এটাকেও এনই ধরলাম। আর হাইড্রোজেনের ক্ষেত্রে 1 × 2, মানে আমাদের টোটাল যে চাপটা হচ্ছে সেটা কি হচ্ছে n/16 প্লাস n/2। তার মানে এটা কি হচ্ছে, এখানে 16 হচ্ছে, তার মানে n প্লাস 8n, তার মানে হচ্ছে হলো 9n/16। তাহলে আমাদের কি হচ্ছে, আমরা টোটাল যেটা পেলাম, আমরা পেলাম হচ্ছে 9n/16। 9n/16টা কি, 9n/16টা হচ্ছে আমাদের টোটাল যেটা, সেই টোটাল আমাদের চাপটা হচ্ছে 9n/16। এবার হাইড্রোজেনের যে আংশিক চাপ P(H2), তাহলে P(H2)টা আমাদের কত বেরোবে? P(H2) বেরোবে যেটা হচ্ছে খালি হাইড্রোজেন প্রদত্ত যেটা চাপ, সেটা কি হবে, সেটা হবে হচ্ছে আমাদের n বাই হাইড্রোজেনের জন্য 1 × 2। তাহলে এটা কত হবে, এটা আমাদের হবে হচ্ছে n/2। তাহলে হাইড্রোজেনের জন্য চাপটা হচ্ছে আমাদের n/2। আর আমাদের টোটাল চাপ কত, টোটাল চাপ আমাদের যেটা পিটি, সেই পিটিটা আমাদের হচ্ছে 9n/16। তাহলে এবার আমাদেরকে যেটা বের করতে হবে যে টোটাল যে চাপ, সেই টোটাল চাপে হাইড্রোজেনের চাপটা কত। তার মানে টোটাল চাপ আমাদের কত, পিটি, তার মধ্যে আমাদের যেটা হাইড্রোজেনের চাপ সেটা কত, সেটা আমরা বের করব। হাইড্রোজেনের চাপ হচ্ছে n/2, আর টোটাল প্রেশারটা হচ্ছে আমাদের 9n/16। তাহলে এটা কত হবে, এটা হবে হচ্ছে 9/2 ইন্টু 16/9n। তাহলে n কাটলো 8/9। তাহলে টোটাল যে চাপ, সেই টোটাল চাপের হাইড্রোজেনের চাপ কতটা, 8/9। এতটা পরিমাণ চাপ হচ্ছে হাইড্রোজেন প্রদত্ত। তাহলে যদি 8/9 হাইড্রোজেন প্রদত্ত চাপ হয়, তাহলে 8/9 যদি হয়, তাহলে টোটাল চাপ অবশ্যই এটা কি হবে, এটা ভগ্নাংশ যেহেতু আসছে মানে একে হবে। তার মানে আমাদের যেটা CH4, সেই CH4 এর চাপটা আমাদের কত হবে, কারণ আমরা বলেছি টোটাল চাপ ইকুয়ালস টু হচ্ছে তোমার যেটা পার্শিয়াল প্রেশার বা আংশিক চাপ, যেটা আমাদের হচ্ছে হাইড্রোজেনের জন্য আর যেটা হচ্ছে মিথেনের জন্য। তাহলে আমাদের এখানে যদি আমরা বলি যে পিটি ইকুয়ালস টু P(CH4) প্লাস P(H2), তাহলে এটা যদি আমাদের টোটাল প্রেশার যদি আমাদের 1 হয়, তাহলে আমাদের CH4 এর জন্য আমরা কতটা প্রেশার পাবো, 1 মাইনাস 8/9, তার মানে 1/9। ঠিক আছে। আচ্ছা, তাহলে চলো আমরা দেখি যে আমাদের তাহলে H2 এর জন্য আমরা কতটা পাচ্ছি, 8/9। বোঝা গেল। নেক্সট নেক্সট কোয়েশ্চেন। আচ্ছা, বলেছে যে নিচের কোনটির ক্ষেত্রে ডাল্টনের আংশিক চাপের সূত্র প্রযোজ্য নয়। O2 প্লাস O3, O3 কি ওজোন গ্যাস, CO কার্বন মনোঅক্সাইড প্লাস CO2 কার্বন ডাই অক্সাইড হবে, NH3 প্লাস NH4Cl 1 প্লাস O2। আচ্ছা, NH3 প্লাস NH4Cl, NH3 আর NH4Cl কি, NH3 কি বেসিক প্রকৃতির হয়, NH3 বেসিক হয়, বেস হয় একটা। আর HCl কি অ্যাসিড, এটা অ্যামোনিয়া আর এটা হাইড্রোক্লোরিক অ্যাসিড। তাহলে অ্যামোনিয়া আর হাইড্রোক্লোরিক অ্যাসিড কি করে, নিজেদের মধ্যে বিক্রিয়া করে, বিক্রিয়া করে তৈরি করে হচ্ছে অ্যামোনিয়াম ক্লোরাইড, NH4Cl, অ্যামোনিয়াম ক্লোরাইড। তাহলে এরা কি করছে, এরা দুজন নিজেদের মধ্যে বিক্রিয়া করছে। আর আমরা ডাল্টনের পরমাণুবাদের যে সূত্র ছিল, ডাল্টনের যে অংশচাপের সূত্র ছিল, সেই অংশচাপের সূত্রে আমরা কি পড়েছিলাম, যে যখন আমরা দুটো গ্যাস নেব, সেরকম সেটা গ্যাস, সেই গ্যাসগুলোকে আমরা এরকমই নেব যারা নিজেদের মধ্যে কোনো রকমের কোনো বিক্রিয়া করবে না। কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি যে NH3 আর HCl কি করছে, নিজেদের মধ্যে বিক্রিয়া করছে, সেজন্য এটা কি হবে না, এটা আমাদের ঠিক উত্তর হবে না। তাহলে এই দুটোর ক্ষেত্রে হচ্ছে আমাদের ডাল্টনের যে অংশচাপের সূত্র, সেই অংশচাপের সূত্রটা হচ্ছে তোমার কার্যকরী হবে না। ওকে, নেক্সট নেক্সট বলছে একটি গ্যাস মিশ্রণে 56 গ্রাম নাইট্রোজেন আছে, 44 গ্রাম কার্বন ডাই অক্সাইড আছে, আর 16 গ্রাম মিথেন আছে। তাহলে মিশ্রণটির মোট চাপ যদি আমাদের 720 mmHg হয়, তাহলে মিথেনের আংশিক চাপ আমাদের কত। তাহলে আমরা আংশিক চাপের ক্ষেত্রে আমরা কি করছি, যে প্রত্যেকটার যে টোটাল আমাদের যে প্রেশারটা, এখানে তিনটে গ্যাস আছে তাই না, তাহলে টোটাল আমাদের যে প্রেশারটা হবে, এই টোটাল প্রেশারটা আমাদের কি হবে,
সেটা যে তিনটের যে আংশিক চাপ, সেই তিনটের আংশিক চাপের সাথে আমাদের টোটাল হবে। তার মানে আমাদের যে পিটিটা যেটা, সেই পিটিটা এখানে কি হবে? পিটিটা হবে হচ্ছে পি অফ N2 প্লাস পি অফ CO2 প্লাস কি হবে? প্লাস হবে হচ্ছে পি অফ CH4। ঠিক আছে, টোটাল প্রেশার আমাদের কত দেওয়া আছে? টোটাল প্রেশার আমাদের দেওয়া হচ্ছে হলো 720। আমি মানে ইউনিট লিখছি না এখন, এটা আমাদের দেওয়া আছে হচ্ছে 720। তো আমাদের বলেছে যে এই টোটাল যে 720 চাপ, তার মধ্যে মিথেনের যে চাপ, সেই মিথেনের চাপটা কত? তার মানে আমাদের মিথেনের কি বের করতে হবে? এখানে আমাদের মিথেনের আংশিক চাপ বের করতে হবে। আংশিক চাপ বের করতে হবে। তো ফার্স্টে আমরা যেটা করবো, আমরা মোল সংখ্যাটাকে বের করে নিই। তাহলে বলেছে যে 56 গ্রাম ইনটু 56 গ্রাম ইনটু, আচ্ছা, তাহলে N2 ক্ষেত্রে এটার কত গ্রাম দেওয়া আছে? 56। আর নাইট্রোজেনের আণবিক ওজন কত হবে? 14, গুণ দুটো আছে, ওজন 2, তাহলে হচ্ছে 56/28, তার মানে 2। আচ্ছা, এবার হচ্ছে কার্বন ডাই অক্সাইড। কার্বন ডাই অক্সাইড কতটা আছে আমাদের বলেছিল? 44 গ্রাম। তাহলে 44, কার্বনের জন্য 12, আর অক্সিজেনের দুটো অক্সিজেন 16 করে। তাহলে এটা কত হচ্ছে? 44/44 মানে 1। আর হচ্ছে মিথেন, মিথেন কত আছে? মিথেন আছে হলো 16 গ্রাম। 16 বাই কার্বনের জন্য 12, আর 4টে হাইড্রোজেনের 4, তাহলে 16/16 সমান 1। আচ্ছা, এবার দেখো যে টোটাল যে এখানে যতটা পরিমাণ গ্যাস আমাদের আছে, তার মধ্যে 2 মোল আছে হচ্ছে আমাদের N2, 1 মোল আছে আমাদের CO2, আর 1 মোল আছে হচ্ছে আমাদের CH4। এখান থেকে আমরা যেটা করব সেটা হচ্ছে এখান থেকে আমরা মোল ভগ্নাংশ বের করব। মোল ভগ্নাংশ আমরা কি করে বের করি? যে টোটাল কতটা মোল আছে, টোটাল আমাদের মোট মোল, মোট মানে আমরা কি বের করব? আমরা বের করব হচ্ছে মোল ভগ্নাংশ। আচ্ছা, ওই পেজে করছি, মোল ভগ্নাংশ। মোল ভগ্নাংশের ক্ষেত্রে আমরা কি করি? মোল ভগ্নাংশের ক্ষেত্রে যেই জিনিসটার আমরা মোল ভগ্নাংশ বের করছি, সেটার মোল ভগ্নাংশ, আর তার মানে যে জিনিসটা, ধরো যদি আমরা বলি যে এখানে A আর B থাকে, তাহলে এটাকে কি দিয়ে রিপ্রেজেন্ট করা হয়? এভাবে, জিটা দিয়ে। তাহলে আমরা কি করব? যে আমাদের মোল ভগ্নাংশ করতে গেলে আমাদের A যত মোল আছে, A এর মোল সংখ্যাকে আমরা A প্লাস বি এর মোল সংখ্যা দিয়ে কি করব? ভাগ করব। তাহলে আমরা কি পাবো? আমরা হচ্ছে যেটা জিটা A সেটা পাবো, মানে আমরা A এর মোল ভগ্নাংশটা এখান থেকে পাবো। এবার মোল ভগ্নাংশ বের করার অনেকগুলো তোমার অ্যাপ্লিকেশন আছে। এবার যদি ধরো এখানে আমরা যেই প্রেসারটা, এটা টোটাল প্রেসারটা দেওয়া আছে 720 দেওয়া আছে, এই টোটাল প্রেসারটাকে যদি আমরা তোমার মিথেনের যেটা আংশিক চাপ বের করার জন্য মিথেনের যেটা মোল ভগ্নাংশ, মিথেনের মোল ভগ্নাংশ দিয়ে এটাকে আমরা গুণ করি, তাহলে আমরা মিথেনের জন্য যে চাপটা, সেই চাপটা এখান থেকে পেয়ে যাব। এবার দেখো যে মিথেনের মিথেনের জন্য মিথেনের মোল সংখ্যা কত? 1। তাহলে আমরা যদি জিটা অফ মিথেন আমরা বের করি, তাহলে জিটা অফ মিথেন বের করলে মিথেনের মোল সংখ্যা কত? 1। N2 এর মোল সংখ্যা কত? 2। কার্বন ডাই অক্সাইডের মোল সংখ্যা 1। তাহলে 2 প্লাস 1 প্লাস 1 মানে কত হবে? 1/4। তাহলে যেটা পার্শিয়াল প্রেশার মানে আংশিক চাপ মিথেনের, সেটা কত হবে? 720 ইন্টু 1/4। 720 ইন্টু 1/4, যদি আমরা 4 দিয়ে কাটি তাহলে 4 অক্ষে 4, 4 আটা 32, 180। তাহলে আমাদের যে প্রেসার বেরোচ্ছে, সেই প্রেসারটা আমাদের কত বেরোচ্ছে? 180 এফএম। বোঝা গেল? তাহলে এই যে আমরা আংশিক চাপটা করলাম, সেই আংশিক চাপের উপরে আমরা কয়েকটা কোয়েশ্চেন সলভ করলাম, যাতে টপিকটার উপরে আমাদের একটা দখল তোমার তৈরি। ওকে, আচ্ছা, এবার নেক্সট কোয়েশ্চেন। নেক্সট বলছে, আদর্শ গ্যাসের ক্ষেত্রে প্রতি লিটার আয়তনে মোল সংখ্যা যদি গ্যাসটির চাপ, গ্যাস ধ্রুবক আর উষ্ণতার সাথে, উষ্ণতার মাধ্যমে প্রকাশ করা হয়, তাহলে
তার মান কত হবে, মানে আমাদের মূল সংখ্যা, যেটা মূল সংখ্যাটাকে কি দিয়ে, মূল সংখ্যা বা হচ্ছে আমাদের হ্যাঁ মূল সংখ্যাকে তাহলে আমরা কি দিয়ে রিপ্রেজেন্ট করছি, এন। তাহলে এনটাকে আমরা কিরকম করে বের করবো সেটা এখানে আমাদের চেয়েছে। আচ্ছা, এবার আদর্শ গ্যাস, আদর্শ গ্যাস আমরা কাকে বলবো? তো আদর্শ গ্যাস জানার জন্য আমাদের কয়েকটা সূত্র বা কয়েকটা জিনিস আমাদের একটুখানি জানতে হয়। ফার্স্ট কি, ফার্স্ট হচ্ছে বয়েলের সূত্র। বিজ্ঞানী বয়েল তার সূত্রে কি বললেন, যে যদি হচ্ছে আমাদের মোল সংখ্যা আর কি, মোল সংখ্যা আর যদি আমাদের তাপমাত্রা, এই দুটো যদি আমাদের কনস্ট্যান্ট থাকে, ধ্রুবক থাকে, তাহলে সেক্ষেত্রে আমাদের ভলিউম যত বাড়বে, মানে আয়তন যত বাড়বে, প্রেসার তত কমবে, আর ভলিউম যত কমবে প্রেসার তত বাড়বে। মানে কি, তিনি বললেন যে যদি হচ্ছে নির্দিষ্ট মোল সংখ্যা ও তাপমাত্রায়, নির্দিষ্ট মোল সংখ্যা ও তাপমাত্রায় আয়তন ও চাপ পরস্পর ব্যস্তানুপাতিক। ব্যস্তানুপাতিক মানে কি, আয়তন আর চাপ ব্যস্তানুপাতিক, মানে আয়তন যদি বাড়ে তাহলে চাপ কমবে, আর আয়তন যদি কমে তাহলে চাপ বাড়বে। তার মানে এটা কি হবে, ভি ইজ প্রপোর্শনাল টু 1/d। আয়তনকে ভি দিয়ে লেখা হয়েছে, চাপকে পি দিয়ে। কখন, যখন আমাদের মোল সংখ্যা এন আর তাপমাত্রা টি, এ দুটো কি ধ্রুবক, মানে এ দুটো নির্দিষ্ট। বোঝা গেল, এটা হচ্ছে বয়েলের সূত্র। তারপরে কি আসলো, তারপরে আসলেন হচ্ছে বিজ্ঞানী চার্লস। বিজ্ঞানী চার্লস নিজের একটা সূত্র দিলেন। এনারা অনেক গবেষণা করে এই সমস্ত সূত্রগুলো পেয়েছিলেন। তো এই সমস্ত সূত্রগুলো তখন হচ্ছে ওনারা একে একে দিলেন। তো চার্লস, বিজ্ঞানী চার্লস তার সূত্রে কি বললেন, যে যদি আমাদের মোল সংখ্যা নির্দিষ্ট হয় আর চাপ যদি নির্দিষ্ট হয়, আগেটা কিন্তু তাপমাত্রা নির্দিষ্ট ছিল, এক্ষেত্রে কি চাপ যদি আমাদের নির্দিষ্ট হয়, তাহলে আয়তন বাড়ার সাথে, মানে যে তাপমাত্রা বাড়ে তাহলে আয়তন বাড়বে, তাপমাত্রা কমলে আয়তন কমবে। তার মানে কি, আয়তন আর তাপমাত্রা এ দুটো কি থাকবে, আয়তন আর তাপমাত্রা হচ্ছে সমানুপাতে থাকবে। তার মানে নির্দিষ্ট মোল সংখ্যা ও তাপমাত্রায়, তাপমাত্রা না সরি, কি বললাম আমরা, নির্দিষ্ট মোল সংখ্যা ও চাপে আয়তন ও তাপমাত্রা সমানুপাতিক। এ দুটো সমানুপাতিক হচ্ছে, তার মানে কি হবে, ভি ইজ প্রপোর্শনাল টু টি। কখন, যখন এন আর পি ধ্রুবক। বোঝা গেল, এটা হচ্ছে বয়েলের সূত্র, এটা হচ্ছে চার্লসের সূত্র। নেক্সট কি, নেক্সট হচ্ছে আমাদের অ্যাভোগাড্রোর সূত্র। অ্যাভোগাড্রোর সূত্র, অ্যাভোগাড্রো তার সূত্রে কি বললেন, আমরা কি পড়বো, অ্যাভোগাড্রোর সূত্র। অ্যাভোগাড্রো তার সূত্রে কি বললেন, যে যদি আমাদের যেটা চাপ আর আমাদের যেটা হচ্ছে তোমার তাপমাত্রা, এই দুটো যদি হচ্ছে আমাদের তোমার কনস্ট্যান্ট থাকে, ধ্রুবক থাকে, তাহলে কি হচ্ছে, তাহলে আমাদের যেটা আয়তন, আয়তনটা যেটা আমাদের মূল সংখ্যা এন, সেই এন এর সাথে কি হবে, সমানুপাতিক হবে। তার মানে কি, নির্দিষ্ট চাপ ও তাপমাত্রায়
আয়তন, কার আয়তন? গ্যাসের আয়তন। আমি অত লিখছি না ডিটেলে, মোটামুটি তোমাদের বোঝার মতো করে লিখে দিচ্ছি। আয়তন ও মোল সংখ্যা সমানুপাতিক। তাহলে আমরা কি পাচ্ছি যে ভি প্রপোর্শনাল টু এন, কখন? যখন পি ও টি এ দুটো কি আমাদের ধ্রুবক। বোঝা গেল? আচ্ছা, তো আমরা এখান থেকে কি পেলাম? আমরা এখান থেকে পেলাম যে ভি প্রপোর্শনাল টু 1/p। এখান থেকে আমরা পেলাম ভি প্রপোর্শনাল টু টি, আর এখানে আমরা পেলাম ভি প্রপোর্শনাল টু এন। তাহলে এই প্রপোর্শনালিটি যে তিনটে ভির ক্ষেত্রে, তো এই তিনটেকে কি আমরা একসাথে করে লিখতে পারি কি পারি না? অবশ্যই পারি। তো এটাকে যদি আমরা বলি 1 নাম্বার, এটাকে আমরা যদি বলি 2 নাম্বার, আর এটাকে আমরা বললাম 3 নাম্বার, তাহলে 1, 2 আর 3কে একসাথে করে আমরা কি লিখতে পারি? ভি প্রপোর্শনাল টু, এখান থেকে উপরে কি আছে? এখানে উপরে টি বাই পি, লিখেছি টি এন বাই পি। এবার প্রপোর্শনালিটি থেকে যদি সমান চিহ্ন আসে, তাহলে তখন আমাদের কি আনতে হবে? একটা কনস্ট্যান্ট। সেই কনস্ট্যান্টটা আমরা কি আনলাম? আর। এই আর যেটা, এই আর এর যে মান, এই আর এর মান সমগ্র, মানে আমরা বিরাট রেঞ্জের ক্ষেত্রে দেখতে পারি যে প্রত্যেকটা গ্যাসের ক্ষেত্রে এই আর এর মান কি হয়? সেম থাকে। সেজন্য এটাকে আমরা কি বলি? এটাকে আমরা বলি হচ্ছে সার্বজনীন গ্যাস ধ্রুবক। তাহলে আমরা কি পেলাম? v ইজ ইকুয়ালস টু আর টি এন বাই পি। এবার এই পিটাকে যদি আমরা এদিকে গুণ করে দিই, তাহলে আমরা কি পাবো? এটাকে যদি একটু সাজিয়ে লিখি, তাহলে কি পাবো? পিভি ইজ ইকুয়ালস টু এন আর টি। এটাই হচ্ছে আমাদের আদর্শ গ্যাসের সমীকরণ। তাহলে আদর্শ গ্যাস আমরা কাকে বলবো? যেই সমস্ত গ্যাসগুলো প্রত্যেকটা ক্ষেত্রে চার্লসের সূত্র, বয়েলসের সূত্র, অ্যাভোগাড্রোর সূত্র মেনে চলে, আর এই ইকুয়েশনটাকে মেনে চলে, সেই গ্যাসগুলোকে আমরা কি বলবো? সেই গ্যাসগুলোকে আমরা বলবো হচ্ছে আদর্শ গ্যাস। ঠিক আছে, তাহলে এইখান থেকে আমরা কি পেলাম? আমরা আদর্শ গ্যাসের সমীকরণটা পেলাম। এবার আমাদের জানতে কি চেয়েছে, যদি আদর্শ গ্যাসের ক্ষেত্রে প্রতি আয়তনে মোল সংখ্যা যদি গ্যাসের চাপ, গ্যাস ধ্রুবক ও আয়তনের মাধ্যমে প্রকাশ করা হয়, তাহলে তার মান কত হবে? মানে এন এর মান এখান থেকে আমরা কত পাবো? তো এন এর মান বের করতে গেলে আমরা কি করতে পারবো? এন ইকুয়ালস, তাহলে আমাদের কি হবে? পিভি বাই আরটি। কিন্তু এখানে কি বলেছে দেখো, এখানে বলেছে যে প্রতি লিটার আয়তনে, প্রতি লিটার আয়তন, তার মানে কি এখানে আয়তনটাকে কত ধরা হয়েছে? 1। তার মানে এখানে ভি কে কত ধরা হয়েছে? 1। ভি 1 হয়, তাহলে এন ইকুয়ালস টু কি হবে? পি বাই আর টি। এটা আমরা এখান থেকে পাচ্ছি। তাহলে এখানে আমাদের কি দেওয়া আছে? পি, পিটি বাই আর, না এই যে পি বাই আর। তাহলে এটা হচ্ছে এখান থেকে আমাদের ঠিক উত্তর বেরোলো। বোঝা গেল কথাটা? ওকে, নেক্সট কোয়েশ্চেন। নেক্সট বলছে যে একই চাপ ও তাপমাত্রায় হিলিয়াম ও মিথেনের ব্যাপন হারের অনুপাত কত? আচ্ছা, ব্যাপন আমরা কাকে বলবো? তাহলে ব্যাপন হারের অনুপাত যখন আমাদের চেয়েছে হিলিয়াম আর মিথেনের, তাহলে আমাদের ব্যাপন কাকে বলে সেটাকে জানতে হবে, তাই না? তাহলে ব্যাপন কাকে বলে? তাহলে আমাদেরকে কি জানতে হবে যে ব্যাপন কাকে বলে? ব্যাপন কাকে বলে? ব্যাপন হচ্ছে গ্যাসের যেই ধর্মের জন্য তোমার দুই বা, যেমন ধরো আমাদের যদি এখন ঘরের একটা কোণায় যদি আমরা ধূপকাঠি জ্বালাই, তাহলে কি হবে? সেই সারা ঘরে ধূপকাঠির গন্ধ ছড়িয়ে যাবে। বা যদি কোনো পারফিউমের বোতল একটা একটা কোণায় রাখা হয়, তো সেখান থেকে কি হবে? সেই পারফিউমের গন্ধটা সারা ঘরের মধ্যে কি হবে? ছড়িয়ে যাবে। এবার এই জিনিসটা কেন হয়? কারণ কি হয়, ধূপকাঠি বা পারফিউম এগুলোতে যে ধোঁয়াটা বেরোচ্ছে, ধূপকাঠি প্র্যাকটিক্যালি ধোঁয়া, পারফিউম যেটা এভাপোরেট হয়ে যাচ্ছে, যে পারফিউমটা, সেটা কি হচ্ছে? সেটা গ্যাসে পরিণত হচ্ছে। এবার আমাদের ঘর, যেটা ঘরের মধ্যে কি আছে? গ্যাস আছে। ধূপকাঠির ধোঁয়াটার মধ্যেও কি আছে? গ্যাস আছে। এবার কি হয় যে এই যে গ্যাসটা আর ঘরের মধ্যে যে গ্যাসটা ছিল, এ দুটো পরস্পরের সাথে মিশে যায়। এ দুটো পরস্পরের সাথে মিশে যায়। এই যে গ্যাসের তোমার আণবিক গুরুত্ব,
বা হচ্ছে তোমার কোন রকম পারিপার্শ্বিক কোনো বলের প্রভাব ছাড়া নিজেদের মধ্যে এই যে মিশে যাওয়ার প্রবণতাটা, এই নিজেদের মধ্যে মিশে যাওয়ার যে প্রবণতা, সেটাকে কি বলা হয়? ব্যাপন। এটাকে কি বলা হয়? ব্যাপন। তাহলে ব্যাপন আমরা কাকে বলছি? যে কোনো পারিপার্শ্বিক প্রভাব ছাড়া, কোনো পারিপার্শ্বিক প্রভাব ছাড়া দুই বা ততোধিক গ্যাসে মিশ্রিত হওয়ার ধর্মকে কি বলে? ব্যাপন বলে। বোঝা গেল? তাহলে এবার আমাদের এখানে জিজ্ঞেস যেটা করেছে যে একই চাপ আর তাপমাত্রায় হিলিয়াম ও মিথেনের ব্যাপন হারের অনুপাত কত? মানে যদি আমাদের তোমার তাপমাত্রা আর চাপ যদি আমাদের কনস্ট্যান্ট থাকে, তাহলে মিথেন আর হিলিয়ামের ক্ষেত্রে ব্যাপন হারের যে আমাদের ডিফারেন্সটা হবে বা ব্যাপন হারের যে অনুপাতটা হবে, সেই অনুপাতটা আমাদের কত হবে? তো এখান থেকে যেটা আমরা পাই, সেই ব্যাপনের জন্য একটা সূত্র আমরা পাই, সেটা হচ্ছে গ্রাহামের ব্যাপন সূত্র। সেটা কি? সেটা হচ্ছে গ্রাহামের ব্যাপন সূত্র। তো গ্রাহামের ব্যাপন সূত্রতে কি বলা হয়? বলা হয়েছে যে কোনো গ্যাসের ব্যাপনের যে হার, সেই কোনো গ্যাসের ব্যাপনের হার তার যে ঘনত্ব, সেই ঘনত্বের বর্গমূলের সাথে ব্যস্তানুপাতিক। কোনো একটা গ্যাস, কোনো গ্যাসের আমাদের সেই গ্যাসটা কত ইজিলি হচ্ছে ব্যাপন করতে পারবে, সেটার যে হার, সেই রেট যেটা, সেই রেটটা কি হবে? সেই যে গ্যাস, তার যে ঘনত্ব, সেই ঘনত্বের বর্গমূলের সাথে ব্যস্তানুপাতিক। মানে যদি আমরা ধরি যে এটার যে হার বা রেট সেটা আর হয়, তাহলে আর যদি আমাদের যেটা তোমার কি বলছো ওটাকে, ঘনত্ব, ঘনত্বটা যদি আমাদের ডি হয়, তাহলে আর ইজ প্রপোর্শনাল টু কি হবে? 1/√d। 1/√d। এবার রুট কেন আসছে? কারণ কি বলেছে? বর্গমূল হবে। কার বর্গমূল হবে? ঘনত্বের বর্গমূল হবে। তাহলে এবার এখানে যে আমাদের বলেছে যে হিলিয়াম আর মিথেনের ব্যাপন হারের অনুপাত, তাহলে এখানে কি মিথেন আর হিলিয়ামের যে ব্যাপন হার, মানে যে আর, এই আর এর অনুপাতটা হচ্ছে আমাদেরকে বের করতে হবে। আর এই এখান থেকে যদি আমরা সমানুপাত থেকে সমান চিহ্ন আনি, তাহলে কি হবে? কে ইকুয়ালস টু, আর কেটা কি? কে হচ্ছে কনস্ট্যান্ট, কে হচ্ছে কনস্ট্যান্ট। তাহলে কে যদি কনস্ট্যান্ট হয়, তাহলে কেটার মান হিলিয়ামের ক্ষেত্রেও যা হবে, আমাদের মিথেনের ক্ষেত্রেও তাই হবে, তাই না? তাহলে আমাদের মিথেনের ক্ষেত্রে যে রেটটা হবে, সেই মিথেনের ক্ষেত্রে রেটটা আমাদের কি হবে? হবে হচ্ছে 1/√d। আর ডিটা কি? ডি হচ্ছে আমাদের ঘনত্ব, তাই না? এবার মিথেনের যে আমরা যদি ঘনত্ব বের করতে চাই, তাহলে ঘনত্ব আমরা কিরকম করে বের করবো? ঘনত্ব হবে হচ্ছে আমাদের আণবিক ওজন বাই 2। তাহলে আমাদের মিথেনের যে ঘনত্ব, CH4 এর ঘনত্ব কত হবে? মিথেনের আণবিক ওজন কত হচ্ছে? 12 প্লাস 1 গুণ 4 মানে হচ্ছে 16/2। তার মানে 8। কত বেরোচ্ছে? 8 বেরোচ্ছে। আর আমাদের কি আছে? হিলিয়াম। তাহলে আমাদের হিলিয়ামের ঘনত্ব কত হবে? হিলিয়ামের আণবিক ওজন কত? 4/2 মানে 2। আচ্ছা, তাহলে আমাদের যেটা রেট, সেই রেটটা কত হবে? মিথেনের ক্ষেত্রে K/√d, মানে কত হবে? K/√8। আর যেটা, এটা আমাদের হিলিয়ামের জন্য কত হবে? K/√2। তাহলে এবার আমাদেরকে বের করতে বলেছে যে এদের মধ্যে যে আমরা অনুপাতটা পাবো, সেই অনুপাতটা আমরা কত পাবো। আচ্ছা,
তাহলে আমরা কি করব? কাদের কাদের মধ্যে বলছি, কোনটাকে ফার্স্টে বলেছে? দেখো, ফার্স্টে বলেছি তাপমাত্রা হিলিয়াম ও মিথেনের ব্যাপনের অনুপাত, মানে হিলিয়ামটা ফার্স্টে হবে, তারপরে কি হবে? মিথেন হবে। মানে এটা কি হবে? আর অফ এইচ বাই আর অফ CH4। তাহলে আর অফ এইচ, হিলিয়ামের ক্ষেত্রে কত? কে বাই √2। আর মিথেনের ক্ষেত্রে কি হবে? K/8 আছে, K/8 আছে। এইচ কে আমরা কি লিখতে পারি? 2√2। তাহলে এটা কি হবে? K/√2 ইন্টু 2√2/K। তাহলে কে কে কাটলো, √2 কাটলো, কত হবে? 2। তাহলে এক্ষেত্রে এদের অনুপাত কত হবে? 2। বোঝা গেল? ক্লিয়ার এতদূর? ঠিক আছে, নেক্সট কোয়েশ্চেন। নেক্সট বলছে যে গ্যাসের গতিতত্ত্ব অনুসারে একটি আদর্শ গ্যাসে পরপর দুটি সংঘর্ষের মাঝে গ্যাসের অণুগুলি কি পথে ভ্রমণ করে? আচ্ছা, এবার গ্যাসের যেটা গতীয় তত্ত্ব, গ্যাসের গতীয় তত্ত্ব মানে যে গ্যাসগুলোকে আমরা কিরকম করে ডিফাইন করব, সেটা যেভাবে আমাদেরকে বলা হয় সেটাই হচ্ছে গ্যাসের গতীয় তত্ত্ব। গ্যাসের গতীয় তত্ত্বের মধ্যে কিছু পস্টুলেটস আছে, মানে সেখানে কিছু আমাদের বিবৃতি দেওয়া আছে, যে বিবৃতিগুলো গ্যাসের গতীয় তত্ত্বর ক্ষেত্রে, বা যেটা আমরা বলি আদর্শ গ্যাস, আদর্শ গ্যাস কি কি ভাবে, আদর্শ গ্যাসের ফেনোমেনা গুলো কিরকম, আদর্শ গ্যাসের ক্যারেক্টারিস্টিক কিরকম, সেই জিনিসগুলো আমরা কি দিয়ে ব্যাখ্যা করি? আমরা গ্যাসের গতীয় তত্ত্বের মধ্যে দিয়ে ব্যাখ্যা করে থাকি। তো এখন আমাদের জিজ্ঞেস করছে যে গ্যাসের গতীয় তত্ত্ব অনুসারে নিচের এখান থেকে ওদের পথটা কি। তাহলে গ্যাসের গতীয় তত্ত্ব কি জিনিসটা আমাদের ফার্স্টে একটুখানি জানতে হবে। গ্যাসের গতীয় তত্ত্বে কতগুলো তোমার পস্টুলেটস দেওয়া আছে, মানে কতগুলো বিবৃতি দেওয়া আছে। নাম্বার 1, ফার্স্ট বিবৃতি, ওখানে কি বলা আছে? যে আমাদের গ্যাসের যে অণুগুলো বিন্দুর মতো ক্ষুদ্র, সেই অণুগুলোর কোনো নিজস্ব আয়তন, মানে অণুগুলোর নিজস্ব যে আয়তন, সেই নিজস্ব আয়তন সমগ্র পাত্রের আয়তনের তুলনায় খুবই নগণ্য। মানে যদি আমরা বলি যে গোটা পাত্রের মধ্যে, ধরো পাত্রটা বড়, তার মধ্যে যদি এই আমাদের গ্যাসের অণুগুলো থাকে, তাহলে ওরা বলছে যে গ্যাসের এই যে অণুগুলো, এগুলো এক বিন্দুর মতো ক্ষুদ্র, আর পাত্রের যে আয়তন, সেই আয়তনের তুলনায় গ্যাসের অণুগুলোর যে আয়তন, সেই আয়তনগুলো হচ্ছে নগণ্য। আয়তন কি? নগণ্য। মানে গ্যাসের অণু বিন্দু আকৃতি, বিন্দুর মতো, এবং তাদের আয়তন পাত্রের আয়তনের তুলনায় নগণ্য। এটা বলা হলো ফার্স্ট। সেকেন্ড কি বলা হলো? যে গ্যাসের যে অণুগুলো, এই যে এই একটা অণু, এই একটা অণু, এই অণুগুলোর মধ্যে পরস্পর কোন রকমের আকর্ষণ বা বিকর্ষণ বল কাজ করে না। কোন রকম আকর্ষণ বা বিকর্ষণ বল অণুগুলোর মধ্যে কাজ করে না। এটা বলা হলো আমাদের সেকেন্ড। থার্ড কি বলা হলো? থার্ড বলা হলো যে এই যে অণুগুলো, প্রত্যেকটা অণুর আকার আকৃতি একদম সেম। প্রত্যেকটা অণুর আকার আকৃতি একদম সেম হয়, কোনোটা বেশি বা কোনোটা কম এরকম হয় না। ফোর্থ যেটা বলা হলো, ফোর্থ বলা হলো যে এই অণুগুলো নিজেদের মধ্যে যখন, ধরো এই সব প্রত্যেকগুলো অণু কি গতিশীল, তো এই প্রত্যেক কটা অণু গতিশীল থাকাকালীন যদি এদের নিজেদের মধ্যে ধাক্কা লাগে, বা এই অণুগুলো যদি পাত্রের দেওয়ালের সাথে ধাক্কা লাগে, তাহলে এই ধাক্কা লাগার ফলে এই ধাক্কাটা কি হয়? স্থিতিস্থাপক। স্থিতিস্থাপক ধাক্কা মানে কি? এখন ধরো যদি দুটো গাড়ি নিজেদের মধ্যে ধাক্কা লাগে, খুব স্পিডে দুটো গাড়ি আসছে, দুটো ধাক্কা লাগবে, তাহলে কি হলো? ওদের কি গাড়িগুলো ড্যামেজ হবে, লোকগুলো আহত হতে পারে, তাই না? তার মানে কি সেখানে একটা লস হচ্ছে।
কিন্তু ওরা কি বলছে যে এই অণুগুলো নিজেদের মধ্যে সে ধাক্কা যদি মারে বা যদি পাত্রের দেওয়ালে গিয়ে ধাক্কা মারে, এখন যদি আমি এখানে বসে থাকতে থাকি আমি দেওয়ালের মধ্যে গিয়ে আমার হাতটা ধাক্কা মারি, তাহলে কি আমার হাতে একটা জার্কিং হবে, হাতে ব্যথা লাগবে। তো ওরা কি বলছে যে না, যদি আমাদের অণুগুলো থাকে এই অণুগুলো নিজেদের মধ্যে যদি ধাক্কা মারে, যদি দেওয়ালের গায়ে ধাক্কা মারে, তাহলে এদের যে শক্তি, সেই শক্তি কোনো রকমে কমে না, বাড়ে না, কিচ্ছু হয় না। কি হয় এদের, এরা কি হয় স্থিতিস্থাপক থাকে। মানে ধাক্কা মারার আগে যেরকম অবস্থায় ছিল, ধাক্কা মারার পরেও সেরকম অবস্থায় থাকে। ঠিক আছে, এই জিনিসটাকে কি বলা হচ্ছে, এটাকে বলা হচ্ছে হলো যে অণুগুলো স্থিতিস্থাপক ভাবে ধাক্কা মারছে। আর যেটা বলা হলো যে একটা ধাক্কা খাওয়ার পরে একটা অণু আরেকটা ধাক্কা খাওয়ার আগেও পর্যন্ত কি হবে, সরল রেখায় চলবে। মানে এই ধরো এই অণুটা এটার সাথে, এই যে অণুটা, এটা ফার্স্টে এটার সাথে ধাক্কা মারলো, মেরে তারপরে কি এটার সাথে ধাক্কা মারলো, তার মানে এটার সাথে ধাক্কা খাওয়ার পরে এখান থেকে এতটা রাস্তা আসছে, এই রাস্তাটাও কি আসবে, রাস্তাটাও সরল রেখায় আসবে, কোনো দিকে যাবে না, কিচ্ছু করবে না, তবে এতটুকু রাস্তাটা ও সরল রেখাতেই আসবে। ঠিক আছে, এই কিছু কিছু বিবৃতি আমাদের গ্যাসের যে গতীয় তত্ত্ব, সেই গ্যাসের গতীয় তত্ত্বের মধ্যে হচ্ছে দেওয়া হয়। গ্যাসকে নিয়ে যে সেই গ্যাসের যে অণুগুলো কিরকম হচ্ছে, বা গ্যাসের ক্ষেত্রে আমরা কিরকম ক্যারেক্টারিস্টিক্স কি দেখতে পাচ্ছি না পাচ্ছি, সেই জিনিসগুলো এটার উপরে ডিপেন্ড করে দেওয়া হলো। আর এই গ্যাসের যে গতীয় তত্ত্ব, এটা হচ্ছে তোমার আদর্শ গ্যাসের যে ক্যারেক্টারিস্টিক, সেগুলোকেই হচ্ছে বেসিক্যালি হচ্ছে আমাদেরকে বলছে। ঠিক আছে, তাহলে কোশ্চেনটা আমাদের কি করেছে যে গ্যাসের গতিতত্ত্ব অনুসারে একটি আদর্শ গ্যাসের পরপর দুটি সংঘর্ষের মাঝে গ্যাস অণু ভ্রমণ করে কি পথে, সরলরৈখিক পথে। বোঝা গেল কথাটা? ওকে, নেক্সট। নেক্সট বলছে যে গ্যাসের আণবিক বন্টনের ওপর উষ্ণতা বৃদ্ধির উষ্ণতা বৃদ্ধির প্রভাব সম্পর্কে নিচের কোন বিবৃতিটি সঠিক নয়। এবার উষ্ণতা যদি বৃদ্ধি পায়, তো ধরো এটা হচ্ছে আমাদের একটা কন্টেনার আছে, এই কন্টেনারের মধ্যে আমাদের যে, আচ্ছা এখানে আরেকটা জিনিস বলা হয়েছিল গ্যাসের গতীয় তত্ত্বে, যে এই যে গ্যাসগুলো হচ্ছে তোমার ঘুরছে, এই গ্যাসটার একটা বেগ আছে, এই গ্যাসটার একটা বেগ আছে, প্রত্যেক কটা গ্যাসের একটা নির্দিষ্ট বেগ আছে। তো এই প্রত্যেক কটা গ্যাসের যে বেগ, সেই বেগগুলো যদি আমরা গড় করি, তাহলে গ্যাসের যে গড় বেগ, সেই গড় বেগটা কিন্তু সবসময় অপরিবর্তিত থাকছে। গ্যাসের যে গড় বেগ, সেই বেগটা কি হচ্ছে সবসময় অপরিবর্তিত থাকছে। বোঝা গেল কথাটা? আর যদি আমাদের ধরো কখন আমরা টেম্পারেচার দিই, তাহলে কি হবে, প্রত্যেক কটা যে গ্যাস, সেই প্রত্যেক কটা গ্যাসের যে আমাদের তোমার বেগটা বাড়বে, সেটার গড়টাও তখন কি হবে, সেই গড়টাও কিন্তু তখন সেম হবে। বোঝা গেল? ওকে, সেখানে আমাদের কি বলছে যে গ্যাসের আণবিক বন্টনের উপর উষ্ণতা প্রভাবের বৃদ্ধির প্রভাব সম্পর্কে নিচে কোন বিবৃতিটা হচ্ছে ঠিক। মানে ধরো এই যদি আমাদের একটা পাত্র হয়, এর মধ্যে গ্যাস নেওয়া আছে, এবার এটাকে যদি আমরা হিট, এবার হিট করলে কি হবে, এই যে তোমার অণুগুলো, এই অণুগুলো কি হবে, একটা এক্সট্রা এনার্জি পাবে। চলো কি হবে, এগুলো ছোটাছুটি করবে, এটাও ছোটাছুটি করবে, প্রত্যেকটা অণু কি করবে, ছোটাছুটি করবে। তার মানে কি এদের যে বেগটা, সেই বেগটা কি হবে আমাদের বৃদ্ধি পাবে। ঠিক আছে, তো চলো আমাদের কি কি বলা আছে আমরা দেখি যে কোনটা ঠিক, ও আমাদের কি বলেছে যে কোনটা সঠিক নয়। তাহলে কোনটা এখানে ভুল আমাদের সেটা দেখতে হবে। যে বন্টন লেখ দ্বারা অধিকৃত অঞ্চলের ক্ষেত্রফল নিম্নতর উষ্ণতার মতো একই থাকে। এবার আমাদের যতটা আয়তন ছিল পাত্রটার, উষ্ণতা বেড়ে যাওয়ার জন্য তো পাত্রটার আয়তন তো চেঞ্জ হচ্ছে। তার মানে যখন আমাদের টেম্পারেচার কম ছিল, তখন আমাদের পাত্রের যে যতটা ক্ষেত্রফল ছিল বা যতটা ক্ষেত্রফলের মধ্যে দিয়ে আমাদের অণুগুলো হচ্ছে ঘুরে বেড়াতে পারছিল, উষ্ণতা বাড়ানোর পর সেটা সেমই থাকছে। তাহলে কি হচ্ছে, আমাদের কোনো উষ্ণতার মধ্যে কোনো ডিফারেন্স ক্রিয়েট হচ্ছে, মানে উষ্ণতার মধ্যে ডিফারেন্স ক্রিয়েট হওয়ার জন্য আমাদের ক্ষেত্রফলটা কোনো রকম ভাবে কোনো এফেক্টেড হচ্ছে না, ক্ষেত্রফলের উপরে কোনো রকম কোনো প্রভাব পড়ছে না। তাহলে এক্ষেত্রে কি বলছে যে এদের ক্ষেত্রফলগুলো আগেরটার মধ্যেই সেম থাকবে, যেটা আমরা দেখলাম কি ঠিক। তাহলে এখানে ক্ষেত্রফলটা আমাদের কি আছে, সেমই থাকছে। সেকেন্ড বলছে যে বন্টন বিস্তৃত হয়, মানে বন্টনটা কি হয়, ছড়িয়ে যায়। টেম্পারেচার যদি একটা জায়গায় দেওয়া হয়, যদি টেম্পারেচারটা আমরা, টেম্পারেচারটা কি খালি এতটুকু জায়গার মধ্যে থাকবে না, কি হবে, টেম্পারেচারটা গোড়ার মধ্যে ছড়িয়ে যায়। তো এটাই বলছে যে বন্টনটা কি হয়, বিস্তৃত হয়। আমরা দেখতে পাচ্ছি এটাও ঠিক। তারপরে বলছে যে সম্ভাব্যতম বেগ সম্পন্ন অণুর সংখ্যা বৃদ্ধি পায়, আর সম্ভাব্যতম বেগের মান বৃদ্ধি পায়। সম্ভাব্যতম বেগ সম্পন্ন অণুর সংখ্যা বৃদ্ধি পায়, অণুর সংখ্যা কিরকম করে বৃদ্ধি পাবে,
টেম্পারেচার বাড়লে তো অণুর সংখ্যা বৃদ্ধি পাবে না। আর যখন আমরা আদর্শ গ্যাস নিয়ে কথা বলছি, তো যদি আদর্শ গ্যাসের ক্ষেত্রে টেম্পারেচারটা গোটাটার মধ্যে ছড়িয়ে যায়, তাহলে প্রত্যেক কটা যে অণু, সেই প্রত্যেক কটা অণুর বেগটা কি হবে, সমভাবে বৃদ্ধি পাবে। তাহলে সম্ভাব্যতম বেগ সম্পন্ন অণুর সংখ্যা তো বৃদ্ধি পাবে না, এদের কি হবে, বেগের মানটা বাড়বে। তার মানে এটা আমাদের এখানে ঠিক হচ্ছে না, সম্ভাব্যতম বেগের মানটা বাড়বে, কিন্তু এটা কি হবে না, এটা কিন্তু ঠিক হবে না। তো আমাদের এখানে জানতে চাইছে কোনটা ঠিক হবে না, তাহলে এটাই কি হবে, এটাই হবে হচ্ছে আমাদের ঠিক উত্তর। বোঝা গেল কথাটা? ওকে, নেক্সট। নেক্সট বলছে যে গ্যাসের গতিতত্ত্ব অনুযায়ী কি আমাদের যে সংঘর্ষগুলো সর্বদা স্থিতিস্থাপক। আমরা দেখেছি যে একদম আমাদের সংঘর্ষগুলো কি সর্বদা স্থিতিস্থাপক। অপেক্ষাকৃত ভারী অণুগুলি পাত্রের দেওয়ালে অধিকতর ভরবেগ প্রদান করে। আমরা কি দেখেছি যে প্রত্যেক কটা যে অণু, সেই প্রত্যেক কটা অণুর আকার আকৃতি হচ্ছে আমাদের সেম হচ্ছে, কিন্তু যদি সেক্ষেত্রে কোনো অণু এরকম থাকে যে অণুটার হচ্ছে তোমার মানে সাইজে বড়, তাহলে যেই অণুটা সাইজে বড় হবে সেটা কি হবে, সেটা পাত্রের দেওয়ালে অবভিয়াসলি বেশি ভরবেগ প্রদান করবে। তাহলে এটা কি, এটাও হয়ে গেল ঠিক। আচ্ছা, তারপর হচ্ছে শুধুমাত্র অল্প সংখ্যক অণু উচ্চ গতিবেগ সম্পন্ন। শুধুমাত্র আমরা এখানে কি দেখেছি যে আমাদের যে সমস্ত অণুগুলো আছে তাদের কি গড় যে গতিবেগটা, সেই গড় গতিবেগটা আমাদের কি হচ্ছে, সমান হচ্ছে। তাহলে কিছু সংখ্যক অণু উচ্চ গতিবেগ সম্পন্ন হচ্ছে না, কিছু সংখ্যক নিম্ন গতিবেগ সম্পন্ন হচ্ছে, সেটা আমাদের কোনো প্রবলেমের বিষয়ই না। আমাদের মেইন কনসার্ন কি, যে গড় যে গতিবেগ, সেই গড় গতিবেগটা সমান। আর কিছু অণুর বেগ আমাদের একই হবে, কিছু অণুর বেগ ডিফারেন্ট হবে, এটাই খুব স্বাভাবিক। তাহলে কি হচ্ছে এক্ষেত্রে, এটাও ঠিক হচ্ছে, কিন্তু কোনটা সমান হচ্ছে, গড় গতিবেগটা আমাদের সমান হচ্ছে। কোনটা সমান হচ্ছে, গড় গতিবেগটা সমান হচ্ছে। আর বলছে দুটি সংঘর্ষের মধ্যে অণুগুলি সরলরেখা বরাবর নির্দিষ্ট বেগে গতিশীল। তাহলে এটাও আমাদের ঠিক। তাহলে এখান থেকে আমরা কি কি ঠিক পাচ্ছি, আমরা প্রত্যেকটাই ঠিক পাচ্ছি। তার মানে কি, আমরা গ্যাসের যে গতীয় তত্ত্ব, সেই গতীয় তত্ত্বের উপরেই আমরা কোশ্চেন গুলোকে সলভ করছি। ওকে, নেক্সট। নেক্সট বলছে যে আদর্শ আচরণ থেকে বাস্তব গ্যাসের ধনাত্মক বিচ্যুতির কারণ কি? আচ্ছা, এবার আমরা দেখলাম যে আদর্শ গ্যাসগুলো আমরা কাদেরকে বলছি, তাই না? এবার আদর্শ গ্যাসের মধ্যে আমরা গ্যাসের গতীয় তত্ত্বের ক্ষেত্রে কি দেখলাম, যে আদর্শ গ্যাসগুলো আমাদের কিরকম করে কাজ করছে। আমাদের যে গ্যাসীয় গতীয় তত্ত্ব আমরা পড়লাম, তার মধ্যে আমরা দেখলাম যে আদর্শ গ্যাসগুলো কিরকম কিরকম করে কাজ করছে। কিন্তু দেখা যায় যে প্রত্যেক কটা যে গ্যাস, সেই গ্যাসগুলো কি সমস্ত রকম অবস্থায় আদর্শ গ্যাসের মতন আচরণ করে না। সমস্ত যে গ্যাস, সেই গ্যাসগুলো কি আদর্শ অবস্থায় আমাদের মানে তোমার সমস্ত অবস্থায় আদর্শ গ্যাসের মতন আচরণ করে না। যার জন্য কি দেখা যায়, এগুলোকে কি বলা হয়, বাস্তব গ্যাস। বাস্তব গ্যাস কি, যে গ্যাসগুলো আমাদের সমস্ত রকম পরিস্থিতিতে আদর্শ গ্যাসের মতন আচরণ করবে না, সেটাকে আমরা কি বলবো, সেটাকে আমরা বলবো হচ্ছে তোমার বাস্তব গ্যাস। এবার এই যে আদর্শ গ্যাস, এই আদর্শ গ্যাসের থেকে আমাদের বাস্তব গ্যাসগুলো ডিফারেন্ট কেন? আদর্শ গ্যাসে যেটা বলা হয়েছিল যে আমাদের যে অণুগুলো কি একদম বিন্দুর মতো, কিন্তু অণুগুলোর কোন তোমার সাইজ আমরা ঠিকঠাক মতো করে দেখতে পারি না। কিন্তু বাস্তব গ্যাসের ক্ষেত্রে কি বলা হলো, বাস্তব গ্যাসের ক্ষেত্রে বলা হলো যে অণুর আকার নগণ্য নয়। কি বলা হলো ফার্স্টে, যে অণুগুলোর যে আকার, সেই অণুগুলোর আকার নগণ্য, কারণ প্র্যাকটিক্যালি প্রত্যেকটা গ্যাসের অণুর আকার কিন্তু নগণ্য হয় না, তাদের নির্দিষ্ট পরিমাণ একটা আকার কিন্তু থাকে। সেকেন্ড বলা হলো যে অণুগুলির মধ্যে আকর্ষণ বা বিকর্ষণ বল কাজ করে। অণুর মধ্যে আকর্ষণ বা বিকর্ষণ বল কাজ করে। তো অণুগুলোর মধ্যে যদি আকর্ষণ বা বিকর্ষণ বল যদি কাজ করে থাকে, তাহলে কি, তাহলে হচ্ছে জিনিসগুলোর মধ্যে মানে অণুগুলো ধরো যদি এই একটা অণু, এই একটা অণু, এরা যদি নিজেদের মধ্যে এদের আকর্ষণ বল কাজ করে, তাহলে আকর্ষণ বল ছাড়া এসে পিঠের গতিবেগ যেরকম হওয়া উচিত ছিল, সেরকম গতিবেগটা হচ্ছে না, গতিবেগে কিছুটা পরিমাণ ডিফারেন্স হচ্ছে। আর কি বলা হলো, বলা হলো যে অণুর ধাক্কা স্থিতিস্থাপক নয়। এই কতগুলো জিনিস হচ্ছে আমাদের বলা।
এবার এই যে জিনিসগুলো বলা হলো, এগুলোর জন্য কি হলো, এগুলোর জন্য যেটা হলো যে আদর্শ গ্যাসের থেকে যেই যেই গ্যাসগুলোকে আমরা বাস্তব গ্যাস বলছি, সেই বাস্তব গ্যাসের কি হচ্ছে তখন আমাদের মানে তোমার ডিফারেন্স তৈরি হচ্ছে, মানে তোমার তখন আলাদা হয়ে যাচ্ছে সবগুলো প্রপার্টি। যেরকম করে আদর্শ গ্যাসে আমরা বলছি পিভি ইকুয়ালস টু এনআরটি, সমস্ত অবস্থাতে মেনেই চলবে, কিন্তু সমস্ত ক্ষেত্রে কিন্তু বাস্তব গ্যাসগুলো পিভি ইকুয়ালস টু এনআরটি সূত্র, এই যে সূত্র, এটা কিন্তু মেনে চলে না, এটা দেখা গেল। এবার এই যে গ্যাসগুলো রয়েছে, এই গ্যাসগুলো যে পিভি ইকুয়ালস টু এনআরটি সূত্রটা যে মেনে চলছে না, কিছু কিছু ক্ষেত্রে এক্ষেত্রে একটুখানি ডিফারেন্স হচ্ছে, কিছু কিছু ক্ষেত্রে তোমার ধরো পিভি ইকুয়ালস টু এনআরটি থেকে বেশি হয়ে যাচ্ছে, কিছু কিছু ক্ষেত্রে পিভি ইকুয়ালস টু এনআরটি যেটা সেটা তোমার পিভি ইকুয়ালস টু, যেটা আমরা বলছি যে পিভি ইকুয়ালস টু এনআরটি, কিছু কিছু ক্ষেত্রে দেখা যাচ্ছে যে এই যে পিভিটা এটা ইকুয়াল হচ্ছে না, কিছু কিছু ক্ষেত্রে দেখা যাচ্ছে পিভি যেটা এটা গ্রেটার দেন হয়ে যাচ্ছে এনআরটি, আবার কিছু কিছু ক্ষেত্রে দেখা যাচ্ছে পিভিটা যেটা লেস দেন হয়ে যাচ্ছে এনআরটি। তো এরকম ক্ষেত্রে কি এদের মধ্যে সমান চিহ্ন যেটা সেটা কিন্তু সমস্ত ক্ষেত্রে দেখা যাচ্ছে না। তো সেই জন্য এইগুলোকে আমরা কি বলবো, এগুলোকে আমরা বলবো হচ্ছে বাস্তব গ্যাস। এবার কিরকম কতটা আদর্শ গ্যাসের থেকে কতটা পরিমাণ ডিফারেন্স হচ্ছে কতটা পরিমাণ হচ্ছে ডিফারেন্স হচ্ছে, সেটার জন্য একটা রাশি আনা হলো যেটাকে বলা হয় হচ্ছে সংনম্যতা রাশি, যেটাকে কি জেড দিয়ে প্রকাশ করা। মানে কি বলা হলো, এটাকে বলা হলো পিভি ইকুয়ালস টু জেড এন আর টি, পিভি ইকুয়ালস টু জেড এন আর টি। এবার জেড এর মান যদি কম হয়, জেড এর মান যদি কম হয়, ধরো যদি কমতে থাকে, তাহলে কি হবে, এই যে মানটা, এই মানটাই কম মানটার সাথে গুণ হবে। যদি জেড এর মান যদি বেশি হয়, জেড এর মান যদি কম হয়, তাহলে কম মান ইন্টু এনআরটি, মানে এই মানটা কি হয়ে যাবে, কম হয়ে যাবে। কিন্তু জেড এর মান যদি বেশি হয়, তাহলে জেড ইন্টু এনআরটি, এই মানটা কি হয়ে যাবে, বেশি হয়ে যাবে। এবার জেড এর মান আমার 1 হয় যখন হচ্ছে আদর্শ গ্যাস, যদি জেড এর মান আমার 1 হয় তাহলে পিভি ইকুয়ালস টু কি হয়ে যাবে, এনআরটি। কিন্তু জেড এর মান যদি হচ্ছে আমার 1 এর থেকে বেশি, তাহলে তখন এটাকে আমরা কি বলবো, তখন এটাকে আমরা বলবো হচ্ছে ধনাত্মক বিচ্যুতি। আর যদি জেড এর মান আমার 1 এর থেকে কম হয়, তখন এটাকে আমরা কি বলবো, ঋণাত্মক বিচ্যুতি। এটা জেড এর মানটা কিসের উপরে ডিপেন্ড করে বলতো, যে আমাদের যে অণুগুলো আছে এই অণুগুলোর মধ্যে কিন্তু যেটার মধ্যে একটা আকর্ষণ বা বিকর্ষণ বল কাজ করছে, যেটার জন্য কি হচ্ছে যে এই জিনিসটা আমাদের পিভি ইকুয়ালস টু এনআরটির উপর একটা বিরাট পরিমাণে প্রভাব ফেলছে, যার জন্য জেড এর মান যদি আমাদের 1 এর থেকে বড় হয়, তাহলে তখন সেটাকে আমরা বলবো হচ্ছে ধনাত্মক বিচ্যুতি। আর জেড এর মান যদি আমাদের 1 এর থেকে কম হয়, তখন সেটাকে আমরা কি বলবো, ঋণাত্মক বিচ্যুতি। চলো আমরা কোশ্চেনটা এখন দেখি। তাহলে বলেছে যে ধনাত্মক বিচ্যুতির কারণ, তাহলে বলেছে যে এখানে পিভি বাই এনআরটি বলেছে, তাহলে জেড এর মান যদি আমরা এখান থেকে বের করতে চাই, তাহলে জেড এর মান কত হবে, জেড এর মান হবে যে পিভি বাই এনআরটি। তো পিভি বাই এনআরটি যদি আমাদের বলে থাকে, তাহলে সেটার মানে কি, সেটার মানে হচ্ছে জেড। আচ্ছা, তো বলছে যে মধ্যেকার অন্তঃক্রিয়া ও পিভি ইকুয়ালস টু এনআরটি গ্রেটার দেন 1। মধ্যেকার অন্তঃক্রিয়ার মধ্যে এখানে কোনো মানে তোমার ইসের কোনো ব্যাপার নেই, এদের আকর্ষণ বা বিকর্ষণ বলের এখানে আপাতত কোনো ধনাত্মক বিচ্যুতিতে গল্প আসছে না। বলছে অণুগুলির মধ্যেকার অন্তঃক্রিয়া ও পিভি বাই এনআরটি লেস দেন 1, পিভি বাই এনআরটি লেস দেন 1 তো ধনাত্মক বিচ্যুতির ক্ষেত্রে হচ্ছে না, তাই না। বলছে যে অণুগুলির পরিমেয় আকার, মানে ফার্স্টে যেটা বলা হচ্ছিল যে অণুগুলির আকার হচ্ছে অপরিমেয় মানে নগণ্য হচ্ছে, কিন্তু এক্ষেত্রে কি বলা হচ্ছে যে অণুগুলির আকার যেটা, আকারগুলো কি পরিমেয় মানে পরিমাপ করার যোগ্য। আর কি বলছে, পিভি বাই এনআরটি গ্রেটার দেন কি হচ্ছে, পিভি বাই এনআরটি, পিভি বাই এনআরটি কি বলছে, পিভি বাই এনআরটি বলছে হলো আমাদের গ্রেটার দেন 1। এখানে বলছে অণুগুলির পরিমেয় আকার ও পিভি বাই এনআরটি লেস দেন 1, লেস দেন 1 না, তাহলে কি হচ্ছে, পিভি বাই এনআরটি গ্রেটার দেন 1। ঠিক আছে, আচ্ছা। এবার যদি ধরো নেক্সট কোয়েশ্চেন, বলছে আদর্শ গ্যাসের ক্ষেত্রে সংনম্যতা ধ্রুবক বা সমনম্যতা ধ্রুবক বা রাশি সেম জিনিস, এটার মান কত। তাহলে সংনম্যতা ধ্রুবক মানে কি, জেড, জেড এর মান আদর্শ গ্যাসের ক্ষেত্রে কত হয় আমরা দেখলাম, জেড ইকুয়ালস টু 1।
তাহলে কি হবে? 1 হবে। নেক্সট বলছে উচ্চ চাপে আদর্শ গ্যাসের সংনম্যতা ধ্রুবক কত হয়? এমনি আদর্শ গ্যাসের হয় 1, কিন্তু যদি চাপ খুব বেশি পরিমাণে বাড়ানো থাকে তখন সেটা কি হয়? সেটা হয় হচ্ছে 1 প্লাস পিবি বাই আরটি। এবার এখানে বিটা, তাই না? বিটা আমরা দেখবো হচ্ছে নেক্সট কোয়েশ্চেন আমরা যখন করব সেখান থেকে আমাদের বি এর মানটা আমরা সেখান থেকে বের করতে পারবো। ওকে, নেক্সট আচ্ছা, এরপরে আমরা পেয়ে যাব। বলছে যে গ্যাস অণুগুলির মধ্যে তীব্র বিকর্ষণ বলের প্রাধান্যের জন্য, আচ্ছা, প্রাধান্য কোনটার উপরে ডিপেন্ড করছে? যদি আমাদের ধরো যে আমাদের এই অণুগুলো এদের মধ্যে যদি খুব বিকর্ষণ বল কাজ করে তাহলে কি হবে? এই যে এরা কি হবে? নিজের থেকে দূরে দূরে সরে যেতে চাবে, তাই না? দূরে দূরে সরে যেতে চাবে। তাহলে এখানে কি হবে? আমাদের জেড এর মানটা কি হবে? কমে যাবে। মানে কি, যে যদি আমাদের তীব্র বিকর্ষণ বল কাজ করে তাহলে আমাদের জেড এর মানটা কি হবে? লেস দেন 1। কিন্তু যদি আমাদের আকর্ষণ বল কাজ করে তাহলে জেড এর মানটা কি হবে? গ্রেটার দেন 1। সেজন্য ধনাত্মক বিচ্যুতির ক্ষেত্রে আমাদের কি হচ্ছে? ধনাত্মক বিচ্যুতির ক্ষেত্রে আমাদের আকর্ষণ বল কাজ করছে, কিন্তু ঋণাত্মক বিচ্যুতির ক্ষেত্রে আমাদের কি হচ্ছে? তোমার একটা বিকর্ষণ বল কাজ করছে। সেজন্য আমাদের জেড এর মান এখানে কি হবে? এখানে এটা জেড এর উপরে নির্ভর করবে, আর এটা হবে হচ্ছে লেস দেন। বোঝা গেল কথাটা? নেক্সট বলছে যদি একটি আদর্শ গ্যাস সমষ্ণ প্রক্রিয়ায় সম্প্রসারিত করা হয়, মানে যদি উষ্ণতাটাকে সেম রেখে এটাকে সম্প্রসারিত করা হয় গ্যাসটাকে, তাহলে কি হবে? অণুগুলির গড় গতিশক্তি অপরিবর্তিত থাকবে। আমরা কি দেখেছি যে আদর্শ গ্যাসের ক্ষেত্রে অণুর গড় গতিশক্তি সবসময় অপরিবর্তিত থাকে। তাহলে এটা হতে হবে যে অণুগুলির গড় গতিশক্তি অপরিবর্তিত থাকবে, গ্যাসে অণুর সংখ্যা বৃদ্ধি পাবে। গ্যাসকে যদি আমরা সম্প্রসারিত করি তাহলে এখানে অণুর সংখ্যা কোথায় বৃদ্ধি পাচ্ছে? আমরা ভলিউমটাকে বাড়াচ্ছি। বড়, যদি ধরো আমাদের একটা জলের বোতলের কথা যদি আমি বলি, ধরি আমার একটা 1 লিটারের জলের বোতল আছে, তার মধ্যে আমার ফাঁকা একটা 1 লিটারের জলের বোতল আছে, যদি আমার একটা 250 ml এর জলের বোতল থাকে, সেখান থেকে জলটা যদি আমি একটা বড় জায়গায় স্থানান্তর করতে আমার 1 লিটারের বোতলটার মধ্যে ঢালি, তাহলে কি সেখানে জলের অণু সংখ্যা হঠাৎ করে বেড়ে যাবে? ম্যাজিক তো হচ্ছে না এটা, তাই না? তখনই বাড়তে হবে যদি বোতলের মধ্যে আগের থেকে জল থেকে থাকে। তাছাড়া যদি আমরা কোনো কিছু যদি আমরা সম্প্রসারিত করি, সেটার অণুর সংখ্যা কিন্তু গ্যাসের ক্ষেত্রে বাড়বে না। ঠিক আছে? অণুগুলির গড় গতিশক্তি হ্রাস পাবে, কখনোই হ্রাস পাবে না। যেহেতু ভলিউমটা বৃদ্ধি পাচ্ছে, সেখানে গতিশক্তিটা কিভাবে বৃদ্ধি পাবে? আর গ্যাসের চাপ বৃদ্ধি পায়, চাপ কিন্তু বৃদ্ধি পাবে। ভলিউমটা যদি আমরা কি দেখেছি চার্লসের সূত্রতে, যদি আমাদের সমষ্ণ প্রক্রিয়া মানে আমাদের টেম্পারেচারটা যদি সেম থাকে, আর আমরা দেখছি যে আমাদের অণু সংখ্যা বাড়ছে, তাহলে চার্লসের সূত্রে আমরা কি দেখেছি? বি ইজ প্রপোর্শনাল টু 1/p। মানে ভলিউম যদি বাড়ে তাহলে প্রেশারটা কি হবে? আমাদের কমে যাবে। তাহলে গ্যাসের চাপ কিন্তু আমাদের বৃদ্ধি পাবে না, কি হবে? হ্রাস পাবে। তাহলে এক্ষেত্রে আমাদের কোনটা ঠিক হবে? এটা। নেক্সট বলছে এ এবং বি হলো গ্যাসের ভ্যান্ডার ওয়ালস ধ্রুবক। এই যে বিটা আমরা ওখানে পেয়েছিলাম, এই বিটা হচ্ছে সেই বি। তো এটাকে এখন আমরা করবো, এটাকে দিয়ে আমরা ঠিকঠাক মতন করে দেখবো যে বিটা কি হচ্ছে। আচ্ছা, আর বলছে যে ইথেন গ্যাসের তুলনায় ক্লোরিনকে অনেক সহজে তরলিত করা যায়। তার কারণ কি? আমাদের ইথেন গ্যাসের কথা বলেছে। ইথেন গ্যাসের তুলনায় আমাদের যে ক্লোরিন, সেই ক্লোরিন গ্যাসকে হচ্ছে অনেক ইজিলি তরলায়িত করা যায়। সেখানে এ আর বি, যেটাকে বলা হচ্ছে ভ্যান্ডার ওয়ালসের ধ্রুবক, সেই দুটো জিনিসের মানে তোমার ভূমিকাটা কি আছে সেটা হচ্ছে আমাদেরকে। তাহলে আমরা কি বলছিলাম, যে তাহলে এখন এটা আমাদেরকে দেখতে হবে যে এ আর বিটা কি হচ্ছে। দেখো আমরা যেটা বলেছিলাম যে আমাদের যেটা তোমার আম, আদর্শ গ্যাসের ক্ষেত্রে কি হয়, আমাদের কণাগুলোর ভর কি হয়? নগণ্য ধরা হয়, তাই না? অণুগুলোর ভরকে আমরা নগণ্য ধরি। কিন্তু বাস্তব গ্যাসের ক্ষেত্রে কি হয়? বাস্তব গ্যাসের ক্ষেত্রে আমাদের যে অণুগুলো, সেই অণুগুলোর ভর কিন্তু নগণ্য হয় না। মানে কি, যে বাস্তব গ্যাসে অণুর ভর নগণ্য হয় না।
ঠিক আছে? এবার বাস্তব যদি অণুর ভর নগণ্য না হয়, অণুর আয়তন যদি নগণ্য না হয়, তাহলে কি হবে যে আমাদের যেটা বলা হচ্ছিল যে ওটাকে নগণ্য জন্য আমরা টোটালটা খালি পাত্রের যে ভরটা, সেই পাত্রের ভরটাকেই আমরা ধরছিলাম, যেটাকে আমরা ভি কনসিডার করছিলাম। তাহলে যদি আমাদের 1 মোল কোনো গ্যাস থাকে, সেই 1 মোল গ্যাসের ক্ষেত্রে এটা তাহলে কি হচ্ছে না, এটা ভি এর সাথে ইকুয়াল হবে না? যদি আমরা কিছু পরিমাণ গ্যাস সেখানে অসংকোচনশীল অবস্থায় থাকে, যেটা সংকোচন হচ্ছে না, এরকম অবস্থায় যদি আমাদের কিছু পরিমাণ গ্যাস থেকে থাকে, তাহলে সেটা যেহেতু সেখানে গ্যাসের অণুর আমাদের যে আয়তনটা, ভরটা, সেটা নগণ্য হচ্ছে না, তাহলে আমাদের টোটাল যে আয়তনটা, সেই আয়তনটা থেকে ওই আয়তনটাকে আমাদেরকে বাদ দিতে হবে, তাই না? ওই আয়তনটাকে আমাদের বাদ দিতে হবে, যেটা আমরা ধরলাম 1 মোলের ক্ষেত্রে আমাদের কত হচ্ছে, বি। তাহলে সেটা 1 মোলের ক্ষেত্রে আমাদের আয়তনটা কত হবে, ভি মাইনাস বি, তাই না? তাহলে 1 মোলের জন্য কত হবে, বি মাইনাস বি। এবার যদি 1 মোলের জন্য বি কমে, 2 মোলের জন্য কত কমবে, 2 বি। 3 মোলের জন্য কত কমবে, 3 বি। তাহলে n মোলের জন্য কত কমবে, ভি মাইনাস এন বি। এটা আমাদের কিসের জন্য, n মোলের জন্য। এই যে বিটা, এই বিটা কি, এই বিটা হচ্ছে ধ্রুবক, ভ্যান্ডারওয়ালের ধ্রুবক। ঠিক আছে? এবার এটা গেল হচ্ছে আমাদের বি এর কথা। তাহলে আমরা বি কে কি দেখলাম, যে বিটা হচ্ছে আমাদের 1 মোলের জন্য আমাদের অসংকোচনশীলতার জন্য আয়তনটা যে কমে যাচ্ছে, সে আয়তনটা আমাদের কতটা পরিমাণ কমছে, সেটা হচ্ছে বি কমছে 1 মোলের জন্য। তাহলে n মোলের জন্য সেটা কত কমবে, ভি মাইনাস এন। ঠিক আছে? এটা আমরা কি দেখলাম, এটা আমরা দেখলাম হচ্ছে আয়তনের ত্রুটি। এবার আমাদের আরেকটা কি আছে, আরেকটা হচ্ছে চাপের ত্রুটি, তাই না? চাপটা আমাদের কি, পি। এবার এই যে চাপটা, এই চাপটা আমাদের কি হচ্ছে, যে আমাদের বলা হচ্ছিল যে অণুগুলোর মধ্যে কোন রকমের আকর্ষণ বা বিকর্ষণ বল হচ্ছে কাজ করে না, যার জন্য কি হচ্ছে যে এদের এদেরকে যেই প্রেসারে, মানে যেই প্রেসারটা আমাদের পাওয়া উচিত ছিল, যদি হচ্ছে এদের মধ্যে কোন রকমের কোনো আকর্ষণ বা বিকর্ষণ বল কাজ না করে, এবার তোমরাই ভেবে বলো যে যদি কোনো দুটো অণুর মধ্যে আকর্ষণ বল কাজ করে বা বিকর্ষণ বল যদি কোনো দুটো অণুর মধ্যে কাজ করে, যদি আকর্ষণ বল এদের মধ্যে কাজ করে, তো যদি আকর্ষণ বল ছাড়া এটা পাত্রের গায়ে যেই চাপটা প্রয়োগ করতে পারতো, যদি এদের মধ্যে একটা আকর্ষণ বল কাজ করে, তাহলে কি সেই আকর্ষণ, সেই সমচাপ কি এটা হচ্ছে প্রয়োগ করতে পারবে? পারবে না। বাস্তব গ্যাসের অণুর ক্ষেত্রে কি হয়, অণুগুলোর মধ্যে আকর্ষণ বা বিকর্ষণ বল কাজ করে, এগুলো কিন্তু এদের আকর্ষণ বা বিকর্ষণ বলটা কিন্তু নগণ্য হয় না, বা এটাকে কিন্তু আমরা নেগলেক্ট করতে পারি না। যার জন্য কি হয়, যার জন্য এগুলোকে আমাদেরকে কনসিডারেশনের মধ্যে নিতে হয়, যেই জন্য এটার যেই চাপটা পাওয়া আমাদের উচিত ছিল, সেই চাপটা কিন্তু আমরা পাচ্ছি না। তার থেকে কি হচ্ছে, তার থেকে চাপটা আমাদের কিছু অংশে কমে যাচ্ছে বা বেড়ে যাচ্ছে, কিন্তু সেই চাপটা কিন্তু আমাদের থাকছে না। তাহলে এখান থেকে আমরা কি বলতে পারি, এটা বলতে পারি কিনা দেখো, যে আমাদের যে সংশোধিত চাপ, মানে সংশোধিত চাপ মানে কি, যেটা আমাদের চেঞ্জ হওয়ার পরে যে চাপটা, সেই সংশোধিত চাপটা আমাদের কি হবে, যে চাপটা আমরা পরীক্ষার মাধ্যমে পাচ্ছিলাম, যেটা আমাদের পরীক্ষা লব্ধ চাপ, সেই পরীক্ষা লব্ধ চাপের সাথে আমাদের কি হচ্ছে, একটা আমাদের এক্সট্রা পদ চলে আসছে, সংশোধিত পদ, যেই পদটার জন্য কি হচ্ছে, এই মানটা ডিফারেন্ট হয়ে যাচ্ছে, এই সংশোধিত পদটার জন্য এই মানটা ডিফারেন্ট হচ্ছে। এবার এই সংশোধিত পদ যেটা, সেটাকে আমরা পি ড্যাশ দিয়ে লিখি। এই যে পি ড্যাশ, এই পি ড্যাশটা কি হয়, এই পি ড্যাশটা হচ্ছে আমাদের এই যে গ্যাসের যে আয়তন, এই আয়তনের বর্গের সাথে ব্যস্তানুপাতিক হয়, এই আয়তনের বর্গের সাথে ব্যস্তানুপাতিক হয়। আর কি হয়, আর এই যে পি ড্যাশটা, এই পি ড্যাশটা হচ্ছে আমাদের এই যে তোমার এগুলো হচ্ছে ঘনত্ব, অণুর যে ঘনত্ব, সেই অণুর ঘনত্বের বর্গের সাথে কি হয়, সমানুপাতিক হয়।
সমানুপাতিক হয়। এবার এই দুটো থেকে আমরা এটাকে তোমার সমান বসে একটা রাশি পেতে পারি। এবার এই যে রাশিটা যেখানে আমাদের আয়তনকে আমরা কনসিডার করছি, এখান থেকে যদি আমরা দেখি তাহলে এখানে পি ড্যাশ থেকে সমানুপাত থেকে সমান চিহ্ন আনতে আমাদের একটা কনস্ট্যান্ট আনতে হয়, যেটা হচ্ছে এ বাই ভি স্কোয়ার হচ্ছে। তাহলে এটা কি? এটা হচ্ছে আমাদের কনস্ট্যান্ট। তাহলে কি হচ্ছে? পি ড্যাশ ইকুয়ালস টু এ বাই ভি স্কোয়ার। তার মানে যদি আমাদের পরীক্ষা লব্ধ চাপটাকে আমরা পি পেয়ে থাকি, যদি পরীক্ষা লব্ধ চাপটাকে আমরা পি পেয়ে থাকি, তাহলে এখন আমাদের সংশোধিত চাপটা আমাদের কি হচ্ছে? সংশোধিত চাপটা আমাদের হচ্ছে হলো পি পি মাইনাস এ বাই ভি স্কোয়ার। এটা কার ক্ষেত্রে হচ্ছে? এক মোলের ক্ষেত্রে। এটা কার ক্ষেত্রে হচ্ছে? এক মোলের ক্ষেত্রে। বোঝা গেল? তাহলে এক মোলের ক্ষেত্রে আমরা এই মানটাকে হচ্ছে পাচ্ছি, যেখানে আমাদের পি মাইনাস কি হয়ে যাচ্ছে? ওয়ান এ বাই বি স্কোয়ার। এই যে এ আর বি, এই এ আর বিটা আমাদের কি? এ আর বিটা হচ্ছে আমাদের তোমার ভ্যান্ডার ওয়ালসের ধ্রুবক। এবার এর মানটা কি করে? এর মানটা হচ্ছে আমাদের অণুর প্রকৃতির উপরে ডিপেন্ড করে। এর মান যত বেশি হবে, এর মান যত বেশি হয়, তত আমাদের কি হয়? এই যে অণুগুলোর মধ্যে কি হবে? অণুগুলোর মধ্যে আকর্ষণ বল বাড়বে। আর যদি অণুগুলোর মধ্যে আকর্ষণ বলটা আমাদের বেশি হয়, তাহলে কি হবে? সেই গ্যাসটাকে তরলে পরিণত করা আমাদের ততটাই ইজি হবে। যদি এর মান যত বেশি হবে, অণুর মধ্যে আকর্ষণ বল, অণুর মধ্যে আকর্ষণ বল কি হবে? অণুর মধ্যে আকর্ষণ বল তত বেশি হবে। অণুর মধ্যে আকর্ষণ বল তত বেশি হবে, তরলে পরিণত করা সহজ। বোঝা গেল? তাহলে এটা হচ্ছে আমাদের এর ভূমিকা। এবার এক মোলের ক্ষেত্রে এটা কি হয়? পি মাইনাস এ বাই ভি স্কোয়ার। কিন্তু এন মোলের ক্ষেত্রে এটা কি হয়ে যাবে? এন মোলের ক্ষেত্রে এটা হয় হচ্ছে পি মাইনাস এ এন স্কোয়ার বাই ভি স্কোয়ার। এটা হচ্ছে এন মোলের ক্ষেত্রে। বোঝা গেল? তাহলে তাহলে এক মোলের ক্ষেত্রে আমরা যেটা পাচ্ছি সেটা কি? পি মাইনাস এ বাই ভি স্কোয়ার। আর এন মোলের ক্ষেত্রে আমরা কি পাচ্ছি? এন মোলের ক্ষেত্রে আমরা পাচ্ছি হচ্ছে পি মাইনাস এ এন স্কোয়ার বাই ভি স্কোয়ার। বোঝা গেল কথাটা? তো এরকম করে আমরা কি করতে পারছি? এরকম করে আমরা এটাকে লিখতে পারছি। তো এবার দেখি আমরা আমাদের কোয়েশ্চেনটা কি আছে, কোয়েশ্চেনটা আমরা এখন সলভ করতে পারছি কিনা। তাহলে বলছে যে Cl2 আমাদের বেশি পরিমাণ তোমার ইজিলি Cl2 কে তরলায়িত করা যায়, তরল করা যায় তোমার Cl2 কে ইথেন গ্যাসের তুলনায়। তার মানে কি? তার মানে আমাদের যেটা ক্লোরিন, সেই ক্লোরিনের আমাদের এর মানটা কি? বেশি। ক্লোরিনের যদি আমাদের এর মানটা বেশি হয়, তাহলে ক্লোরিনের এর মান বেশি হলে আমরা এটাকে ইজিলি তরলায়িত করতে পারবো। আর কি? আর আমাদের যেটা হতে হবে যে ক্লোরিনের বি এর মানটা কম হবে। যদি ক্লোরিনের বি এর মানটা আমাদের কম হয়, মানে ধরো ওদের অসংশোধিত অসংশোধিত পরিমাণ যদি কম হয়, তার মানে ভিটা আমাদের কি হবে? ভিটা আমাদের বেশি থাকবে, মানে ভি মাইনাস বি টার্মটা। যদি বিটা আমাদের কম হয়, তাহলে ভি মাইনাস বি টার্মটা কি হবে? বেশি হবে। তাহলে সেখান থেকে কি সেটাকে তরলায়িত করা আমাদের পক্ষে ইজি হবে। তাহলে চলো দেখি আমাদের কোন অপশনটা এখানে ঠিক। তাহলে বলছে যে Cl2 এর এ ও বি, Cl2 এর এ ও বি হচ্ছে এটার থেকে কম। কিন্তু আমাদের এটা যদি কম হয় তাহলে তো এটাকে করা যাবে না। তারপরে বলছে Cl2 এর এ C2H2 এর এ বি গ্রেটার দেন, কিন্তু বি হচ্ছে এটার থেকে না, সেটাও হচ্ছে না। আচ্ছা, আর বলছে Cl2 এর এ যেটা, সেটা বেশি কি C2H2 এর এ থেকে, কিন্তু Cl2 এর বি যেটা, সেটা C2H2 বি থেকে হচ্ছে কম। তাহলে আমরা দেখতে পাচ্ছি এটাই আমাদের ঠিক উত্তর হচ্ছে এখানে। বোঝা গেল? এবার বলছে যে ভ্যান্ডারবালস সমীকরণ দ্বারা বর্ণিত একটি গ্যাস। তাহলে ভ্যান্ডারবালস যে সমীকরণ, সমীকরণ থেকে আমরা
কি হচ্ছে তোমার পাচ্ছি, সেই ভ্যান ডার ওয়ালস সমীকরণ থেকে আমরা কি পাচ্ছি, যে পিভি। তো পি এর মানটা আমরা কি পাচ্ছি, পি মাইনাস এ এন স্কোয়ার বাই ভি স্কোয়ার, এটা হচ্ছে আমাদের পি। ভি কত হচ্ছে, ভি মাইনাস এন বি, এটা ইকুয়ালস টু কি হয়ে যাচ্ছে আমাদের এন আর টি। তাহলে এটাই হচ্ছে আমাদের ভ্যান ডার ওয়ালসের তোমার বর্ণিত একটা গ্যাসের সমীকরণ। তাহলে বলছে যে বৃহত্তর মোলার আয়তনের সীমায় আদর্শ আম, গ্যাসের মতন আচরণ করবে। বৃহত্তর মোলার গ্যাসের সীমায় আদর্শ গ্যাসের মতন আচরণ করবে, ঠিক। বৃহত্তর গ্যাসের সীমায় এটা কি করে, তোমার আদর্শ গ্যাসের মতনই আচরণ করবে। উচ্চ চাপের সীমায় আদর্শ গ্যাসের অর্থে আদর্শ গ্যাসের তো এটা হচ্ছে উচ্চ চাপের সীমায় আদর্শ গ্যাসের মতো আচরণ করে। উচ্চ গ্যাসের সীমায় কি এটা আদর্শ গ্যাসের মতো আচরণ করছে? যদি উচ্চ চাপে, মানে যদি চাপটা আমাদের যদি বেড়ে যেতে থাকে, চাপ যদি বাড়ে, তাহলে কি এটা আদর্শ গ্যাসের মতো আচরণ করবে না? চাপ বাড়লে এটা কেন আদর্শ গ্যাসের মতো আচরণ করবে? চাপ যদি বাড়ে, তাহলে ভলিউম তো আরো কমতে থাকবে, তাহলে এটা আচরণ করবে না। নেক্সট বলছে যে ভ্যান ডার ওয়ালস সহগগুলি দ্বারা চিহ্নিত করা যায় যে সহগগুলির মান গ্যাসের প্রকৃতির উপর নির্ভরশীল কিন্তু তাপমাত্রার উপরে নয়। আচ্ছা, আমরা কি পেয়েছি, এ আর বি পেয়েছি, সেটা হচ্ছে ভ্যান ডার ওয়ালস এর ধ্রুবক। এ আর বি কি হয়, এ আর বি হচ্ছে গ্যাসের প্রকৃতির উপরে নির্ভর করে, মানে কোন গ্যাসের নিজেদের মধ্যে আকর্ষণ বা বিকর্ষণ বল কম, কোনটা বেশি অসংকোচনশীল, কোনটা কম অসংকোচনশীল, সেটার উপরে ডিপেন্ড করছে। তার মানে কি, গ্যাসের প্রকৃতির উপরে নির্ভর করে, তাপমাত্রার উপরে কিন্তু নির্ভরশীল না। তাপমাত্রার উপরে নির্ভরশীল না। টি হচ্ছে টেম্পারেচার, টি এর উপরে ডিপেন্ড করছে না। তাহলে এটাও ঠিক। আর কি বলছে, আদর্শ গ্যাসের মতো আচরণ করলে যে চাপ প্রয়োগ করার কথা তার থেকে কম চাপ প্রয়োগ করে। আমরা কি দেখলাম, আদর্শ গ্যাসে কি পি চাপ প্রয়োগ করার কথা, কিন্তু এখানে কি হয়েছে, পি মাইনাস এ বাই বি স্কোয়ার, এক মোলের ক্ষেত্রে বলছি। তাহলে এতটা পরিমাণ চাপ প্রয়োগ করছে, মানে কি পি এর থেকে কি চাপটা কমে যাচ্ছে, তাহলে এটাও আমাদের ঠিক। আমি আশা করি তোমরা বুঝতে পেরেছো। তাহলে এই চ্যাপ্টারের কোশ্চেন গুলো আমরা এখানেই শেষ করছি। তোমাদের যদি কোনো রকম ডাউট থেকে থাকে তোমরা জিজ্ঞেস করবে। ভালো মতো করে পড়াশোনা করতে থাকো। আমাদের নেক্সট আমরা যেটা করব, সেই নেক্সট আমরা হচ্ছে আরো একটা চ্যাপ্টার তোমাদের আছে, যে চ্যাপ্টারের কোশ্চেন গুলো আমরা নিয়ে আসবো। তারপরে কি, তারপরে কিন্তু তোমাদের খালি প্র্যাকটিস করতে হবে, খুব করে প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিস না করলে কিন্তু পরীক্ষায় ভালো নাম্বার আসাটা টাফ আছে। কারণ এমসিকিউ বেস যেহেতু, তোমাদের কিন্তু অনেকটা প্র্যাকটিস করতে হবে। তোমরা ভালো মতো করে পড়াশোনা করতে থাকো, ভালো মতো করে জিনিসগুলো শিখতে থাকো, আর সাবধানে থাকবে, সুস্থ থাকবে, ভালো মতো করে পড়াশোনা করবে। দেখা হবে পরের ক্লাসে।